সো ফাইন্যান্সিয়ালি যারা লিমিটেড, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ভাই নিজের রিয়েলিটিটা বোঝো। তুমি যদি কৃষকের ঘরে জন্মাও, তুমি যদি রিক্সাওয়ালার ঘরে জন্মাও, তুমি যদি কেরানির ঘরে জন্মাও, তাহলে ওইটাই তোমার রিয়েলিটি, ওইটাকে তোমার মেনে নিতে হবে। গুড ডিসিশন আপনি কিভাবে আইডেন্টিফাই করেন? মানে এটা কি রেজাল্ট ওরিয়েন্টেড নাকি? এখন যখন আমি বসে আছি ইন মাই 40s, নাও আই নো যে অ্যাজ এ পার্সন, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি অ্যাজ এ হিউম্যান, দেন ইউ হ্যাভ টু ফিগার আউট যে ইফ আই ক্যান টেক 3 to 4 ডিসিশনস রাইট ইন লাইফ, তাহলে আমার হ্যাপি হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। কি কি সেগুলো? এক নাম্বার হচ্ছে, সো বাংলাদেশের মতো জায়গায় আপনি কিভাবে প্যারেন্টসদের কনভিন্স করেন যে দিস ইজ দ্য ওয়ে টু গ্রুম দেয়ার কিডস? আমাদের সন্তানদের ভবিষ্যৎ যদি আমরা চাই সিকিউর হোক, সফল হোক, আমাদের কয়েকটা দক্ষতা ওদের ভিতরে এখনই দিয়ে দিতে হবে। হোয়াট আর দোজ? এক নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, নাম্বার 4 হচ্ছে মোরাল ভ্যালুজ এন্ড এথিক্স। বাচ্চাদের কি কোকোমেলন দেখানো উচিত? না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর ঠিক করা সম্ভব না যতদিন না পর্যন্ত আমরা প্যারেন্টসরা মনে করবে যে আসলে যা কিছু হচ্ছে রাইট হচ্ছে না, এবং তারা পলিসি মেকারদেরকে বাধ্য করবে টু চেঞ্জ সার্টেন থিংস, ততদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো কিছু পরিবর্তন হবে না। এটা অ্যাকচুয়ালি একটা গ্লোবালি একটা আওয়াজ উঠেছে যে জেন জিদের সাথে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং বিকজ অফ দেয়ার কাজ কি জিনিস, ওয়ার্ক কি জিনিস, এইটার সংজ্ঞা জেনজির কাছে টোটালি একরকম, আর যার বয়স 50 তার সংজ্ঞা টোটালি ডিফারেন্ট। তো তাহলে এই দুইটা জেনারেশন কিভাবে কাজ করবে একসাথে? আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু স্পাইক স্টোরি পডকাস্ট। ওয়ালাইকুম, কেমন আছেন? গুড, হ্যাপি টু বি হিয়ার। আপনার সাথে আসলে কথা বলার অনেক টপিক আছে, যেমন ধরেন স্টার্ট আপ, যেই নতুন বিজনেস তৈরি করতেছেন বা আপনি যেভাবে পরিচিত সবার কাছে, এই ডিসকাশনগুলো আমি আপনার সাথে করতে চেয়েছিলাম। বাট আপনার সাথে আমি 2 দিন আগে কথা বললাম অ্যাবাউট টুডেস পডকাস্ট। আপনি আমাকে বললেন যে আপনি লাইফে একটা কথা বলছিলেন, আপনি লাইফে অনেক হ্যাপি। সো আমি অনেকদিন পরে এমন একজন পেলাম যে আসলে আমাদের চারপাশের এত পাজল এরকম একটা লাইফের মধ্যে থাকা মধ্যবয়স্ক ক্যাটাগরি একজন, যেই জায়গায় আসলে মিড লাইফ ক্রাইসিস অনেক বড় একটা ফ্যাক্টর, এমন এক জায়গায় থাকা মানুষজন নিজেকে হ্যাপি রিপ্রেজেন্ট করতে চাচ্ছে পজিটিভলি, ডেফিনেটলি ওই জায়গাটা থেকে আমি আসলে আজকে শুরু করতে চাই। তারপরে হয়তো আমরা অনেক টপিকের দিকে যাব, বাট আমরা চাইবো যে আজকে আমাদের যে কোনো ডিসকাশনটা আমরা যতটুকু পর্যন্ত ডিপে যাওয়া যায় আমরা সেটাই, যদি সম্ভব হয় আমরা যাব। ডেফিনেটলি ডিফারেন্ট টপিকস আসবে। সো আপনি কেন নিজেকে হ্যাপি বলতে চান? এটা কি কোনো মাইন্ডসেট নাকি কোনো প্র্যাকটিস নাকি অন্য কিছু? এটা নিয়ে যদি আপনি শুরু করেন ভাইয়া। মানে আমার মনে আছে যে আমি বলছিলাম, যখন কথা হচ্ছিল ফোনে, আমি বলছিলাম যে আমি প্রবাবলি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পারসন অ্যালাইভ অন আর্থ। এই যে রিয়েলাইজেশনটা, এইটা আমি প্রথমত ফান্ডামেন্টালি মনে করি ইটস এ মাইন্ডসেট, যে হ্যাপি হতে চাওয়াটা, এটা ইটসেলফ ইজ এ মাইন্ডসেট। বাংলাদেশের মতো জায়গাতে আনহ্যাপি হওয়ার, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস। মানে ইউ গো টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড উইদিন 5 minutes, লাইক মুখ যদি এরকম থাকে, মুখটা এরকম কালো হয়ে যাবে, বিকজ দেয়ার ইজ সো মেনি ব্যাড থিংস হ্যাপেনিং, রাইট? সো ডেফিনেটলি প্রথম যে ইয়াটা, সেটা আমি দেখছি যে ইউ হ্যাভ টু বিলিভ যে হ্যাপিনেস ইজ এ চয়েস। ওকে, মানে আমি যদি বিশ্বাস করি এটা, যে হ্যাপি হওয়াটা, এটা আমার চারপাশে কি ঘটছে সেটার দ্বারা বায়াস হবে না, বরং আমি বলবো যে আমি হ্যাপি হতে চাই, এবং আমার এই চাওয়াটার রিফ্লেকশন তখন চারদিকে যাবে। সো দ্যাট ইজ নাম্বার 1, আই থিঙ্ক, যে হ্যাপিনেস ব্যাপারটা, এটা হচ্ছে আসলে একটা মাইন্ডসেট অ্যান্ড এ চয়েস। অ্যান্ড দেন নেক্সট ফেজে আসে ইটস অলসো এ প্র্যাকটিস। ওকে, কারণ ডেইলি লাইফে প্রতিদিন কিছু না কিছু ঘটছে দ্যাট উইল মেক ইউ আনহ্যাপি, রাইট? সো নামাজ যেমন প্রতিদিন 5 ওয়াক্ত পড়া লাগে, তেমনি ভাবে এই যে আমার হ্যাপিনেস স্টেটটা ধরে রাখার জন্য প্রতিদিন কিছু হ্যাপি হওয়ার প্র্যাকটিসও থাকা লাগবে লাইফে। Okay. And then I think on the broad side of things, if you can take few good decisions in life, then broader sense এ হ্যাপি থাকার পসিবিলিটি বেড়ে যায় আর কি। ওকে, গুড ডিসিশন আপনি কিভাবে আইডেন্টিফাই করেন? মানে এটা কি রেজাল্ট ওরিয়েন্টেড নাকি ইউ ফিল যে আমি এটা চিন্তা করে এগোচ্ছি, ইট ফিলস গুড ইনসাইড অফ মি, এরকম কিছু একটা?
মানে সো লেটস সে এই ফিলসফিগুলো বা এই লার্নিংগুলো তো আসলে গত 10 বছরে ধীরে ধীরে হয়েছে। সো লাইক বিটুইন মাই 30s to 40s আর কি। Okay. এর আগে যখন লাইক অ্যাজ ওয়ার্কিং সামওয়্যার এলস এন্ড তার আগে যখন অ্যাজ এ স্টুডেন্ট এই চিন্তাগুলো তার আসে নাই। এখন যখন আমি বসে আছি ইন মাই 40s, নাও আই নো যে অ্যাজ এ পারসন ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি অ্যাজ এ হিউম্যান, দেন ইউ হ্যাভ টু ফিগার আউট যে ইফ আই ক্যান টেক 3 to 4 ডিসিশনস রাইট ইন লাইফ, তাহলে আমার হ্যাপি হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। কি কি সেগুলো? 1 নাম্বার হচ্ছে হুম ডু আই ম্যারি, আমার জীবনসঙ্গী কে হবে, কাকে আমি বেছে নিচ্ছি আমার লাইফ পার্টনার হিসেবে। ইফ ইউ মেক এ ব্যাড চয়েস দেয়ার, দেন অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, অনেক সফলতা আছে, কিন্তু স্টিল ইউল বি ভেরি আনহ্যাপি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে ওয়্যার ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করছি। কারণ আমাদের জীবনে কাজ মানে কোন জিনিসের পেছনে আমি সময় দিচ্ছি, সেই কাজটা যদি আমি ভালোবাসি এবং ভালোবেসে করি, শুধুমাত্র না যে টাকার জন্য সংসার চালানোর জন্য ওরকম না, আমি যদি কাজটা ভালোবেসে করি তাহলে দ্যাট ইজ দ্য সেকেন্ড ডিসিশন যে আমি সচেতনভাবে নিচ্ছি কিনা। থার্ড যে বিষয়টা সেটা হইতেছে যে আমি যা যা করতে চেয়েছি লাইফে, যেসব জিনিস আমার ভালো লাগে সেগুলোকে আমি প্রতিনিয়ত করতে পারছি কিনা। ওকে। আর 4 নম্বর যে জিনিসটা সেটা হইতেছে হ্যাভিং এ মাইন্ডসেট যে ভাই আমি যে পৃথিবীতে আসছি শুধু নেওয়ার জন্য না, মাই এক্সিস্টেন্স, সোল এক্সিস্টেন্স অন আর্থ ইজ টু গিভ ব্যাক, ইজ টু বি অফ সার্ভিস অফ আদার্স। আমি অন্যের ভালোর জন্য এই পৃথিবীতে এক্সিস্ট করি। এই মাইন্ডসেটটা যদি কেউ অ্যাডাপ্ট করতে পারে তাহলে তার আসলে মানে লাইফে হ্যাপি হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ওয়ান্ডারফুলি ডিসক্রাইবড। বাট সিমিলার কাইন্ড অফ কনসেপ্টে আমরা যখন কথা বলতে চাই আমাদের প্ল্যাটফর্মে, কিছু কিছু জিনিস রিপ্লাই হিসেবে আমাদের অডিয়েন্সের মাধ্যম থেকে আসে। যেমন মেবি আপনি যেই 4টা স্টেজের কথা বললেন, এই স্টেজের অনেকগুলো আপনি কাভার করেছেন অ্যাক্টিভলি প্র্যাকটিস মাইন্ডসেটের মাধ্যমে। সেটা প্র্যাকটিস করে আপনি হয়তো একটা রেজাল্ট পাচ্ছেন এবং ওইটাকে আপনি একটা ফ্রেমওয়ার্ক হিসেবে নিয়েছেন যে না, এই প্রসেসে যদি আমি যাই তাহলে এই প্রবাবিলিটি বেশি যে বেসড অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যে এটা সাকসেসফুল হয় বা হ্যাপি হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, একটা মানুষ হ্যাপি হওয়া, সাকসেস হওয়া, আপনি যেভাবে এটাকে নেন না মানে কারণ ওই যে সাকসেসের ডেফিনেশন তো আবার একটু ঝামেলা আছে। সো এই জন্য আমি বলছি যে রাইট, হাউ ডু ইউ ডিফাইন সাকসেস ফর অ্যান ইন্ডিভিজুয়াল, সে নিজের জন্য কিভাবে সাকসেস ডিফাইন করে, এবং সেই ডেফিনেশনটা তার নিজস্ব সাকসেসের ডেফিনেশনের সাথে যখন তার রিয়েল লাইফের ম্যাচ হচ্ছে না তখনই কিন্তু আনহ্যাপিনেসটা শুরু হয়ে যায়। রাইট। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আর কি, যে হাউ ডু ইউ ডিফাইন সাকসেস ফর ইউ। অ্যাবসলিউটলি। সো বর্তমান সময়ে বসে অনেকেই হয়তো যারা ভিডিও দেখছেন বা আপনার কথা শুনছেন, অনেকেই হয়তো হাফওয়েতে আছে। মানে কি আমি বলতে চাচ্ছি যে সে জীবনে একটা স্বপ্ন দেখেছিল যে আমি এই পার্টিকুলারলি এই কাজটা আমার ভালো লাগে, আমি এটা করতে চাই, কিন্তু পারিপার্শ্বিকতা বা সমাজ বলতে একটা ব্যাপার আছে, বা সমাজের নিয়ম বলতে একটা ব্যাপার আছে। যে এক্সাম্পল দিচ্ছি যে কেউ একজন মনে করছে আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি, বাট সে ফাইট করছে যে ক্রিকেট খেলাটা আমাকে অর্থনৈতিক দিক থেকে অতটা স্যাটিসফাই করতেছে না, বা ওই রাস্তাটা আমি অত স্মুথ দেখতে পাচ্ছি না। এর ফলে সে কি করলো, সে হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে সে আর্নিং উপার্জন শুরু করলো, যেটা অ্যাকচুয়ালি তার পড়াশোনা করলো, তারপর ব্যাংকে জব করা শুরু করলো, পছন্দের কোনো জায়গা না, এবং সে অলরেডি সেখানে 4-5 বছর বা তার বেশি এক্সপেরিয়েন্স নিয়ে আছে। বাট এখনো মনের ভিতরে তার সুপ্ত ক্রিকেটার তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয় যে না, বা কেউ যখন একজন ক্রিকেটে সাকসেসফুল ক্রিকেটার হচ্ছে তখন তাকে দেখে সে নিজেকে রিফ্লেক্ট করে আমিও হয়তো এই জায়গাটায় যেতে পারতাম। তাহলে এই হাফওয়ের মানুষগুলো কি এই কষ্ট নিয়ে তার সারা জীবন পার করবে? আপনার কি মনে হয়? তাহলে এটার সাথে আমি আমার পার্সোনাল স্টোরিটা কানেক্ট করি, তাহলে আই থিঙ্ক পিপল উইল গেট দ্য আনসার। জি, আমি অনেক ছোটবেলা থেকে, সো লাইক আই থিঙ্ক 5, 6, 7 ওই সময় থেকে আমি জানতাম, মানে আমি চিন্তা করেছি আমি বড় হয়ে আর্টিস্ট হব। আমার ছোটবেলা থেকে ছবি আঁকার খুব শখ, আমি ছবি আঁকতে পারি ভালো। অ্যান্ড দেন পরে একটু বড় হয়ে 7, 8, 9, 10 যখন এই সময়টাতে আমি লেখালেখি স্টার্ট করলাম। সো আই ওয়াজ ইন ক্যাডেট কলেজ। সো আমি ক্যাডেট কলেজ স্টুডেন্ট। সো তো ওই সময়ে আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইজ লাইক মিডল ক্লাস
মানে সারা 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন বিজনেস করে নাই, লাইক এভরিবডি লাইক জব হোল্ডার। সো ন্যাচারালি এবং ভালো স্টুডেন্ট ছিলাম খুবই ছোটবেলা থেকে। সো ক্যাট কলেজ যখন শেষ করি, দ্যার মানে চয়েসেস আমাকে অফার করা হইলো ফ্রম প্যারেন্টস, যে একটা হইতেছে যদি আর্মিতে যা, ন্যাচারালি ক্যাট কলেজ অ্যান্ড দেন আর্মিতে। আমি বলছি না, আমি আর্মিতে জীবনেও যাবো না। 6 বছর ক্যাট কলেজের এই ধরনের একটা স্ট্রিক্ট পরিবেশের থেকেছি, আমি আর্মিতে যাবো না। কি করবি? আমি বললাম যে হয় আমি চারুকলায় পড়বো, নয়তো আমি ঢাকা বাংলা বিভাগে পড়বো। আমার ইয়া ছিল চারুকলায় পড়লে আঁকাআঁকির যে আমার শখটা ওইটা পূরণ হবে, এবং অথবা বাংলাতে গেলে আমি লেখালেখির যে শখটা সেটা পূরণ হবে। সো মানে এত মেধাবী ছেলেকে এই দিকে কোন পাগল বাবা মা দিবে? সো আই এন্ডেড আপ বিকামিং ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আইআইটিতে গাজীপুরে যেটা। সো এবং স্কলারশিপ দিছে ওরা, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং ইয়াটা ছিল যে ছেলে তো একটু বান্দর প্রকৃতির, সো পাবলিক ইউনিভার্সিটিতে গেলে যদি একটু দুষ্ট হয়ে যায়, রাজনীতি পলিটিক্সে ঢুকে যায়, তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একদম ঢুকতেছে, কবে বাইর হইতেছে মানে সবকিছু ফিক্স। সো আমি তারপরে গেলাম এইখানে বাধ্য হয়ে, যে ওইটাতে তার দিল না। সো আমি পড়াশোনা শেষ করে সার্টিফিকেট বাপ মার হাতে দিয়ে বললাম যে এই নাও, তুমি তোমার ছেলেরে বলছিলে ইঞ্জিনিয়ার হবে, এই যে ইঞ্জিনিয়ার হয়েছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তো কি করবি? বলছে আই ডোন্ট নো হোয়াট আই ওয়ান্ট টু ডু, বাট ডেফিনেটলি নট ইঞ্জিনিয়ার। দেন আমি ভাবছিলাম কি করবো, অ্যান্ড দেন লাকিলি তখন আমি দেখলাম যে ব্র্যাকে একটা সার্কুল আছে, ব্র্যাক এনজিও, যেটা নন প্রফিট অর্গানাইজেশন, অ্যান্ড দে আর লুকিং ফর ইয়াং প্রফেশনাল। সো আই মানে টুক দ্য ইন্টারভিউ। তারপরে কারণ একটা ইয়া ছিল যে ব্র্যাক যেহেতু অনেক ধরনের কাজ করে, আই উইল প্রবাবলি ফাইন্ড আউট হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন লাইফ, কারণ আমি যেটা চাইছি সেটা তো আর পারি নাই। সো আই ওয়েন্ট টু ব্র্যাক, ওয়ার্কড ইন ব্র্যাক ফর ফিউ ইয়ার্স। তারপর দেশের বাইরে চলে গেলাম স্কলারশিপ নিয়ে কাজ করতে, পড়াশোনা করতে, অ্যান্ড দেন ওইখানে কেম ব্যাক, হ্যাড এ পিএইচডি অফার, বাট আই সেড নো, আই ওয়ান্ট টু কাম ব্যাক। ওই সময় আমরা আমাদের লাইট অফ হোপ, যে আমাদের মেইন কোম্পানিটা এখন, উই স্টার্টেড। এবং যখন ওইটার বীজ বপন হয়েছে যে আমরা বাচ্চাদের জন্য, বাচ্চাদের লার্নিং, বাচ্চাদের ফিউচারের জন্য কিছু করব, তখন থেকে আমার ইয়াটা ছিল যে বাচ্চাদের জন্য তার মানে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট বানাইতে হবে। সো তার মানে কন্টেন্ট মানে হচ্ছে গল্প, স্টোরিজ, অ্যান্ড দেন ইলাস্ট্রেশন, অ্যানিমেশন, ক্যারেক্টার্স, রাইট? সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে আস্তে 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 আস্তে। এবং তারপরে আমি ফিরে এসে ব্র্যাক ছাড়লাম, ছেড়ে দিয়ে দেন আই স্টার্টেড লাইট অফ হোপ. So it's been almost 10 years now that I left BRAC. So it took me almost, it took me almost 6-7 years to come back to what I wanted to do. So তার মানে হচ্ছে যে এখন যারা অনেকেই আছে, যে যারা ভাবছে যে আমি এখন এটা চাইছিলাম বাট হয় নাই পারিপার্শ্বিকতার ব্যাপারে, বাট ইফ ইউ কিপ ইউর মাইন্ড ওপেন, যে আমি ক্রিকেটার হইতে চাইছি, ফর এক্সাম্পল টেকিং ইউর অ্যানালজি, আমি তো ক্রিকেটার হইতে পারলাম না, তাহলে আমি ক্রিকেট ভালো বুঝি, আমি ক্রিকেট পছন্দ করি, ফলো করি, হোয়াট এলস আই ক্যান ডু টু স্টে উইথ দ্য ক্রিকেট অ্যাজ এ স্পোর্টস ইটসেলফ? আই ক্যান বি এ কমেন্টেটর, আই ক্যান বি এ রাইটার অফ লাইক মানে আমি পাড়ার ছেলেদেরকে ক্রিকেট শেখাইতে পারি। মানে there are so many different ways now যে you can always get in touch with the কি বলবো, নিজের যে ভালোবাসা জায়গাটা, এটার সাথে এখন কানেক্ট করার সুযোগ আছে। এবং ইফ ইউ ডু আ রিয়েলি গুড জব, দেন দ্যাট হবি অফ ইয়োর সেলফ ক্যান বিকাম ইয়োর ব্রেড অ্যান্ড বাটার। এইটা আজকে থেকে 10 বছর আগে পসিবল ছিল না, এইটা এখন ভেরি মাচ পসিবল। সো আই থিঙ্ক মানে এই জিনিসটাই যে হতাশ না হয়ে যাওয়া, যে না আর আমি বুঝি যে আমার হবি বা আমার ভালো লাগা জায়গাগুলোর সাথে আমি আর সময় কাটাইতে পারবো না, বা আমি ওইটার অ্যারাউন্ডে কিছু করতে পারবো না, বিকজ আই বিকাম এ ব্যাংকার, আই বিকাম এ কর্পোরেট। আই থিঙ্ক দ্যাট মাইন্ডসেট ইটসেলফ ইজ এ লিমিটিং মাইন্ডসেট। ওইটা ব্রেক করতে পারলে, কারণ আমি তো আর পড়াশোনা শেষ করে এন্টারপ্রেনার হয়ে যায়নি। সো আই ওয়াজ ইন আ জব ফর ফিউ ইয়ার্স, বাইরে গেছি, পড়াশোনা করছি, অ্যান্ড দেন কেম ব্যাক, অ্যান্ড দেন ফাইনালি ডিসাইডেড যে আমি এন্টারপ্রেনার হব। ওকে, এটা আগে কিন্তু ভাবি নাই যে আমি এন্টারপ্রেনার হব। আপনার কথা থেকে খুব ইন্টারেস্টিং পয়েন্ট বের হলো যে নতুন জিনিসের প্রতি ওপেন থাকা, বা আমার নিজের পছন্দের সাথে নতুন কি অ্যাডিশনাল জিনিস অ্যাড হচ্ছে সেগুলোর সাথে অ্যাওয়্যার থাকা, এটা খুব ইম্পর্টেন্ট।
বিইং এ লাইক একটা 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 সেক্টর তো শুধুমাত্র একটা জবের উপর বেস করে তৈরি হয় না, এটার সাথে মাল্টিপল সেক্টর অফ মানে মাল্টিপল রোল অ্যাকচুয়ালি কানেক্টেড হয়। এক্স্যাক্টলি। সো আপনি ওইটাই বলতে চাচ্ছেন যে আর কি রোলের মাধ্যমে আমি নিজেকে অ্যাসোসিয়েট করতে পারি এই বিষয়ে যদি অ্যাওয়্যার থাকা হয়। আর এখন আসলে ইনফরমেশন কালেক্ট করা এখন অত কঠিন কোনো কিছু না, এখন শুধুমাত্র বইয়ের পাতায় কেউ সীমাবদ্ধ নাই, বা একজনের কথা বলায় কেউ কানেক্টেড না। সো মেনি পিপল আর টকিং উইথ সো মেনি সাকসেসফুল থিংস যেগুলো তারা এক্সপ্লোর করতেছে আবার ফেইল করতেছে। সো হ্যাঁ মানে ইটস কমপ্লিটলি ফাইন যে আমি একটা ডে জব করছি হুইচ ইজ মাই ব্রেড এন্ড বাটার, আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ পার্সন আমি এগুলা এই জবটার মাধ্যমে আমি মিট করছি, রাইট। অ্যান্ড দেন তাহলে টু বি হ্যাপি অ্যান্ড ফিল যে আই এম কন্ট্রিবিউটিং সামথিং, you should have or may have a separate kind of life যেখানে কিনা you are the king or queen of that few hours, right, যেখানে you do things with your own rule এবং যেটা ভালো লাগে করতে। এই জায়গাটাই আমার আসলে নেক্সট কোয়েশ্চেনকে কানেক্ট করে, যে আপনি যেটা বললেন দ্যাট ফিউ আওয়ার্স, ডেফিনেটলি দ্যাট ফিউ আওয়ার্স অফ yours। সো আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকেই বলেন যে আপনার জন্য প্রতিদিনের বা রেগুলার কাজের মধ্যে আপনি আপনার সময়টা কিভাবে বের করেন যেটা অ্যাকচুয়ালি আপনাকে ড্রাইভ করে দ্য হোয়াট ইউ আর অ্যাসপায়ারিং। আমার তো একটু ইউনিক কারণ হচ্ছে যে কাজগুলো আমি করছি এখন এই কাজগুলোই ইটসেলফ আমার খুব ভালো লাগে। সো আমার নিজের জন্য আবার আমার মি টাইম বা ওন টাইম বের করে ওইখানে সময় দিতে হবে নট নেসেসারি। বাট যখন আপনি নিজেকে প্রিপেয়ার করতেছিলেন, আপনি বললেন যে 10 বছর ধরে আপনি এই প্র্যাকটিসে আছেন, আর 10 বছর আগে হয়তো আপনি নিজেকে প্র্যাকটিস করতেছিলেন। সো যখন আপনি কর্পোরেট জবে ছিলেন বা পড়াশোনা শেষ করে নতুন কিছু এক্সপ্লোর করতেছিলেন, এবং সেখান থেকে যখন আপনি ডিসাইড করলেন যে নাও ইটস মাই টাইম টু এক্সপ্লোর হোয়াট আই লাভ, সো এই ট্রানজিশনটা কিভাবে হয়েছে, বা তখন আপনি নিজেকে কিভাবে কনভিন্স করেছেন যে না, মানে অনেকে তো মোটামুটি আমার মনে হয় যে 30+ এই যে অনেকে অলরেডি সোসাইটির সাথে অনেকভাবে আরো বেশি ডিপলি ইনভলভ হয়ে যায়, তখন আসলে এক্সটেন্ডেড ফ্যামিলি কানেক্টেড হয়ে যায়, ফ্যামিলি মেম্বার্সরা বড় হয়, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। সো এই জায়গাটায় আসলে আমি যেটা ফিল করেছি যে এই এজের মানুষজনে কিন্তু বেশি মনে করে যে না আমার বের হওয়ার আর রাস্তা নাই, হয়তো 30 to 40 এবং 40 পরে আরো বেশি। এক্স্যাক্টলি। সো মানে মনে হয় যে স্টুডেন্ট লাইফে যতটুকু এক্সপ্লোর করার সুযোগ ছিল বাট এখন এট লিস্ট নাই, মানে স্পেশালি বিয়ে হয়ে গেছে তা এরপরে আর পারবো না। আপনি এই ক্রিটিক্যাল টাইমে কিভাবে আপনি নিজেকে এক্সপ্লোর করলেন? আমার মনে হয় যে আমার একটা ভালো হ্যাবিট আছে যে একটা হচ্ছে কিউরিয়াস মাইন্ড। সো লাইক হ্যাভিং এ কিউরিয়াস মাইন্ড উইল লিড টু ডিফারেন্ট কাইন্ড অফ ডোরস, এবং কিউরিয়াসিটি এবং পড়ার অভ্যাস, এই দুইটা জিনিস আমার খুব আছে। সো ইফ আই সি সামথিং নিউ অ্যান্ড আই ফিল কিউরিয়াস, চলো কি জিনিস এটা দেখি তো, সো আই স্টার্ট টু রিড, আচ্ছা ও জিনিসটা তো ইন্টারেস্টিং। সো লাইক এবং তারপরে ওইটার ভেতর থেকে কোনো ইন্টারেস্ট এরিয়া আছে কিনা, সো এইটা মাইন্ডসেটটা থাকাটা ইম্পর্টেন্ট। সো এটা আমার ছিল বলে, যেমন আই এম অলসো ক্রিকেট ফ্যানাটিক, লাইক আই ইউজ টু রিড, মানে লাইক ক্রিক ইনফোতে যত আর্টিকেল বাইরে হইতো, লেখা বাইরে হইতো, আমি লাইক প্রতিদিন নিয়ম করে পড়তাম। সো এই ধরনের একটা মাইন্ড থাকা এবং প্রতিনিয়ত নিজের আগ্রহের চারপাশের যেসব জিনিসপত্র ঘটছে সেগুলো নিয়ে খোঁজ খবর রাখা, পড়াশোনা করা, এবং সেইগুলোর সাথে নিজেকে কিভাবে ইনভলভ করা যায় সেইটা ইম্পর্টেন্ট খুব। দ্বিতীয় হচ্ছে আমি মনে করি কোনো জবই বোরিং জব না। এভরি জব ইজ ভেরি ইন্টারেস্টিং ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইন্টারেস্ট ইন টু দ্যাট। যেমন আমি যখন কাজ করছি ব্র্যাকে, আমার একটা সার্টেন ডিপার্টমেন্ট ছিল, আমার একটা সার্টেন জব ডেসক্রিপশন ছিল যে ভাই তুমি এতটুকু করবা, শেষ। কিন্তু যেহেতু আমি ব্র্যাকে গেছি হচ্ছে টু এক্সপ্লোর, আমি ওই আমার জেডি আমার কেপিআই থোড়াই কেয়ার করছি। মানে ব্র্যাকে তো 20টা ফ্লোর, সো আমি লাইক দেখা গেছে যে লাইক 50% অফ দ্য টাইম আই এম লাইক ইন আদার ফ্লোরস, এডুকেশন প্রোগ্রাম কী করছে, হেলথ প্রোগ্রাম কী করছে, ব্র্যাকের রিসার্চ ডিভিশনে তাদের গত 30 বছরে 40 বছরে যা কিছু হয়েছে সব কিছু আছে, আমি পড়ছি, ঘাটছি, কি হচ্ছে, কি করছে আগে, জাস্ট টু সি যে মানে where do I fit. So I think in the job itself,
any job, like banking is a very interesting sector, right? Like if you really have interest into this. So আমি মনে করি যে ভুলটা আমরা করি অনেকে, যারা লাইক ওই যে বাধ্য হয়ে এই কাজে ঢুকলাম, আসলে যদি মাইন্ডসেটটা থাকে বাধ্য হয়ে এই কাজে ঢুকছি, তখন আসলে ওইখান থেকে শেখার কিছু থাকবে না। বাট লাইফ আমাকে যে কাজেই যে জবেই ফেলে দিল নিয়ে বাধ্য হয়ে আমি গেলাম, ওইখান থেকে যদি আমি ইন্টারেস্ট খুঁজে বের করতে থাকি, এবং যদি আমি আমার শুধু আমাকে এই কাজটা দেওয়া হয়েছে এটার ভেতরে নিজেকে লিমিট না রাখি, আমি যদি ঘুরি দেখি আরো অন্যান্য জায়গায় কি হচ্ছে, তাহলে আই উইল লার্ন। এবং আই থিঙ্ক ব্র্যাকের দোজ ফিউ ইয়ার্স ওয়াজ মানে আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে এখন আমি যে কাজগুলো করছি সেগুলোর অনেক কিছুর লার্নিং আসলে ওইখান থেকে আসছে। সো ইট ওয়াজ নেভার এ ডাল মোমেন্ট ডিউরিং মাই ডেজ ইন ব্র্যাক। সো আই থিঙ্ক এবং লাইফ আমাকে কোথায় নিয়ে যাবে এটা আমরা আসলে জানি না। সো এভরি অপরচুনিটি দ্যাট ইউ গেট ইন লাইফ, ইউ শুড ট্রাই টু টেক দ্য মোস্ট আউট অফ ইট, and then that will prepare you for the next few years. স্টিভ জবস একটা কথা বলছিল যে ভাই তুমি কখনো বর্তমানের দিকে তাকায় বুঝবা না যে ডট কানেকশন কিভাবে হবে। ইটস ওনলি আফটার ফিউ ইয়ার্স ইউ লুক ব্যাক অ্যান্ড সি যে অল দোজ ডটস গেট কানেক্টেড। হ্যাঁ, সো হোয়াট এভার এক্সপিরিয়েন্স ইউ আর টেকিং ইন লাইফ, try to get into this, try to learn from those experience, and life will help you at some point of time if you keep your mind open to connect those dots, to connect those learnings and experience to do well in the future আর কি। সো এইটা এই ফিলোসফিটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা আই থিঙ্ক ইট হেল্প মি আ লট ডিউরিং দোজ টাইম। আপনি কি এখনো এক্সপ্লোরিং মোডে আছেন? হ্যাঁ, আই এম অলওয়েজ অন দ্য এক্সপ্লোরিং মোড। তাহলে একটা পার্টিকুলার জায়গায় ফোকাস কিভাবে করেন? মানে আমার একটা হচ্ছে যে আমার পার্সোনাল ফিলোসফি, অ্যান্ড দেন দ্য অর্গানাইজেশন অ্যান্ড কোম্পানিজ দ্যাট আই বিল্ড। মাই পার্সোনাল ফিলোসফি ইজ, প্রথমে যেটা বলছি যে হাউ ক্যান আই বি অফ সার্ভিস টু আদার্স। সো তার মানে আমি যা কিছু করছি সেটা কোনো না কোনোভাবে পিপলকে বেনিফিট করবে, বাংলাদেশকে বেনিফিট করবে, বাংলাদেশের মানুষকে বেনিফিট করবে। দেন দ্য অর্গানাইজেশন দ্যাট আই এম বিল্ডিং, দ্য ব্র্যান্ডস দ্যাট আই এম বিল্ডিং ইজ অলসো ফর, আমরা কি করি যে বাচ্চাদের ফিউচার স্কিল, বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য রেডি করার, ফিউচার জেনারেশনকে রেডি করার জন্য, রাইট? সো তার মানে আমার ফিলসফি আর আমার অর্গানাইজেশন ফিলসফি কাইন্ড অফ সিমিলার। এবং ডেফিনেটলি আমি যেটা বিশ্বাস করি যে আমি যখন নতুন একটা কিছু এক্সপ্লোর করছি, ইটস অলওয়েজ কানেক্টেড টু মাই লাস্ট 10 years জার্নি, মাই এক্সপিরিয়েন্স, আমার ভালো লাগার জায়গাগুলো। সো আমি যা কিছু সামনে করছি বা এক্সপ্লোর করছি, দোজ আর অল কানেক্টেড টু দোজ থিংস, মানে কমপ্লিটলি র্যান্ডম জিনিস আমি করতেছি না। সো দ্যাটস হাউ আই স্টে ফোকাস আর কি। ওকে, সো আপনার তো কারেন্ট মোমেন্টের আপনার হ্যাপিনেসের যেই ফিলসফি বা ডেফিনেশন আপনার নিজেকে স্যাটিসফাই করে, সেটা আপনি এক্সপ্লোর করতেছেন, হুইচ ইজ আ ভেরি গুড থিং এবং হুইচ এ ভেরি ব্রেভ থিং আমি বলবো। সেটা সবাই আসলে ওই কারেজটা সবার মধ্যে নাই। বাট আপনি এখনকার হ্যাপিনেসের যে থট, বা আপনি যখন 20 বছর বয়সে ছিলেন তখনকার হ্যাপিনেসের যে থট, এটা কতটুকু ডিফারেন্ট? 20 বছর বয়সী কোনো ছেলে বা মেয়ে হ্যাপিনেস নিয়ে ভাবেই না, কারণ ওই বয়সটা ইজ লাইক অলওয়েজ সামথিং ইন্টারেস্টিং হ্যাপেনিং, তাই না? মানে স্টুডেন্ট তো না। সো আই ডোন্ট থিঙ্ক একটা 20 বছরের ছেলে বা মেয়ের ভেতরে এই ধরনের আমার লাইফের হ্যাপিনেস কি, সুখ কি, এই প্রশ্নগুলো আসলে আসে না। ওকে, বাট আপনি যদি আপনার বর্তমান স্টেজে, হয় না, আমরা কিন্তু একটু আমাদের অ্যাকচুয়ালি বয়সের সাথে সবচেয়ে ভালো যে জিনিসটা আমি পার্সোনালি বিলিভ করি যে ভালো যে জিনিসটা যুক্ত হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেককে গাইড করতে হেল্প করে। এটা জেনারেশন টু জেনারেশন আমরা শুনে এসছি, এখন আমাদের বয়সে সেটা দেখছিও যে সেটা কিভাবে কাজে লাগে, কেন আমরা মানে আমাদের থেকে বড়দের বা মেন্টরদের কথা শুনবো। বেসড অন ইয়োর ফিলসফি, লাইফের এক্সপিরিয়েন্স, আপনি 20 বছর বয়সে একজন ছেলে বা মেয়েকে কি অ্যাডভাইস করবেন যে তার মধ্যে কোর কি কি, তার মধ্যে কি কি ভ্যালিউস থাকা উচিত, যে ভ্যালিউসটাকে তাকে আসলে অনেক ভুল করা থেকে বিরত রাখবে, ইনফ্যাক্ট ভুল যদি সে করেও সেখান থেকে ফিরে আসা
আসতে তাকে হেল্প করবে। কারণ অনেকেই হুম। যেটা হয়, আমাদের মধ্যে যে ভুলটা হয়, এই বয়সটা অনেক বেশি এক্সপ্লোরিং, বাট হুম। এই বয়সটা কিন্তু অনেক বেশি ড্যামেজও ক্রিয়েট করে হুম। আমাদের লাইফে। True. অনেক ধরনের বড় বড় ড্যামেজ ক্রিয়েট করতে আমরা দেখেছি, শুনেছি, যেখান থেকে অনেকে হয়তো ব্যাক করতে পারে না। অনেক নেগেটিভ দিকেও অনেক হুম। চলে যায় লাইফ। সো আপনার থট প্রসেসে আসলে এটা কিভাবে আপনি কানেক্ট করবেন? আচ্ছা। ওকে। আর আর এই জায়গাটাতে আমি শুধু আসলে আমার এক্সপেরিয়েন্সের কথাই যদি না বলি, আমি যদি বলি যে ইন দ্য হিউম্যান হিস্ট্রি ইটসেলফ, লাইক লেটস সে গত ১,০০০ বছর Please. এর মানে হিস্ট্রিতে দোজ হু আর সাকসেসফুল পিপল, যারা ফিলোসফার আছে, যারা লাইক ওরকম শিক্ষক, রাইট? মানে হিউম্যান সিভিলাইজেশনের শিক্ষক যারা, তারা কোন কোন জিনিসগুলা বলে গেছে যে আমি ভাই জীবনের লাইফে হ্যাপি হইতে হলে কি জিনিস ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে, কারণ ২০ বছর বয়সের মানুষদেরকে অ্যাডভাইস দেওয়াটা একটু কঠিন, কারণ কি তারা এমন একটা স্টেটে থাকে এখন, রেবেলিয়াস এবং লাইক এক্সপ্লোরিং একটা মোডে, সে আসলে অ্যাডভাইস নেওয়ার মতো লেভেলেই নাই। বাট তারপরেও যদি আমি বলি, সেটা হইতেছে আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হইতেছে ফ্যামিলি কামস ফার্স্ট। গিভ দ্য হায়েস্ট প্রায়োরিটি টু ইয়োর ফ্যামিলি। ২০ বছর তার মানে ডেফিনেটলি বিয়ে শাদী করে নাই, তার মানে বাবা মা ভাই বোন, মানে এরা হচ্ছে খুব এদেরকে কোনোভাবেই যেন আমি আনহ্যাপি না করি, আমি এমন কোনো কিছু যেন না করি যেটার কারণে আমার বাবা মা, আমার ভাই বোন, আমার এনারা আমার ক্লোজ মানে যারা আমার মানে ফ্যামিলি মেম্বার, তাদের মনে যেন কোনো কারণে দুঃখ কষ্ট না দিই। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময়টা রেবেলিয়াস টাইম, তো অনেক কিছু যদি আমি কিছু করতে চাই, সেটা যেন আমি আমার বাবা মাকে বুঝিয়ে তারপর করি। দ্বিতীয় হইতেছে লার্নিং অ্যাবাউট ইউ, নিজেকে জানা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে ২০ থেকে ২৫ এই সময়টার ভেতরে পড়াশোনা শেষ হবে, অ্যান্ড দেন তারপরে একটা কিছুতে ঢুকবো। এই সময়টার ভেতরে যদি আমি বুঝে ফেলতে পারি আসলে আমার এই জিনিসটা ভালো লাগে, আমি এইটাতে ভালো, এইটাতে আমি দুর্বল, হ্যাঁ? তাহলে আমার এই জায়গাটাতে একটু কাজ করা উচিত, বা আমি মানুষ হিসেবে এই ধরনের, আমি কি আউটগোয়িং নাকি লাইক আমি একটু শাই, মানে নিজেকে একটা মানুষ যতটুকু ভালো জেনে ফেলতে পারবে এই বয়সটাতে, তাহলে সেই অনুযায়ী সে নেক্সট স্টেপগুলো ডিসাইড করতে পারবে। Okay. এইটা খুব ইম্পর্টেন্ট, ২ নাম্বার। আর ৩ নাম্বার যে বিষয়টা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হইতেছে যে ট্রাই টু ডু হোয়াট ইউ লাভ টু ডু, এক্সপেরিমেন্টেশন। কারণ ওই যে ২০ থেকে ২৬, ২৭, ২৮ যদি ধরি, যে এরপরে তো বিয়ে শাদী করবে, একটা দায়িত্ব চলে আসবে। এই যে ২০ থেকে ২৫, ২৬ এই সময়টাতে যা ভুল করার ক্যারিয়ার নিয়ে এবং নিয়ে যা কিছু করার, আমি কি করতে চাই কাজ, সেগুলো নিয়ে যা ভুল করার করে ফেলা, এবং সেখান থেকে যদি একটা ভালো কিছু হয়ে যায়, তাহলে তো আই হ্যাভ এ স্টার্ট আপ, আই হ্যাভ এ বিজনেস, আই হ্যাভ সামথিং দ্যাট আই লাভ টু ডু। আর তারপরে যদি মনে হয় যে না হলো না, একবার দুইবার তিনবার ফেল করলাম, এবং এটাতে মন খারাপ না করা এবং নিজের প্রতি কনফিডেন্স না হারানো যে আমাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, মানে সবাই এই জিনিসগুলো পারে না, এবং অফেন টাইম ওই জিনিসগুলো সফল হলো কি হলো না, সেটা অফেন টাইম ইজ নট অন ইউ অলসো। সো হ্যাভ ইউর চিন আপ অ্যান্ড দেন গেট টু এ জব অর গেট টু এ ওয়ার্ক স্টিল লাইক, যেটা হয়তো নিজের পছন্দের মতো কাছাকাছি। সো আই থিঙ্ক দিস 3 থিংস উইল বি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ট্রানজিশন পিরিয়ডটাতে। ওকে, ইন্টারেস্টিং। তার মানে নিজেকে জানাটা খুব বেশি খুব ইম্পর্টেন্ট, জরুরি। আসলে খুব জরুরি, যে আমার আসলে পার্টিকুলারলি আমার এক্সিস্টেন্সটা কি। বাট হাউ ক্যান আই ফাইট উইথ লাইক যারা একটু চ্যালেঞ্জিং স্টেজে নিজেকে অবস্থায় পায়, হয় না, যে অনেকে আসলে ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি বিহেভিয়ারের সাথে হয়তো কানেক্টেড না, বা যেখানেই যাচ্ছে না কেন সেখানে প্রোগ্রেসিভ কোনো মেন্টরকে এজ এ এক্সাম্পল হিসেবে নিতে পারছে না, কোনো ইন্সপিরেশন নিতে পারছে না, যে না আমি হয়তো আমার ফ্যামিলি থেকে অত কোনো ইন্সপায়ার্ড পার্সন নাই, বা যেই দিকে যেতে চায়। এক্সাম্পল, যে আপনি যেটা বলছিলেন আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোনো বিজনেস পার্সন নাই, বাট আপনি কিন্তু এখন নিজেকে অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। সো ইউ আর দ্য রাইট পার্সন হু এম আই আস্কিং দিস থিংস, যে আপনি আপনার পরিসর গণ্ডি থেকে বের হয়ে কিভাবে আসলেন? মানে এখন জিনিসটা হয়েছে যে এই যুগে তো এখন আরো বেশি সহজ। এটা আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠীর ভেতরে
কেউ নাই ইন্সপায়ার করার মতো। আমার সোশ্যাল মিডিয়া, আমার ইয়া আছে, মানে লাইক আমার কাছে ইন্টারনেট আছে। আমি যদি ইলন মাস্ক থেকে ইন্সপায়ারেশন নিতে চাই আমি নিতে পারবো। আমি যদি স্টিভ জবস থেকে ইন্সপায়ারেশন নিতে চাই আমি নিতে পারবো। আমার কাছে বই আছে অনেক মানুষদের যাদের জীবনী সেখান থেকে আমি ইন্সপায়ারেশন নিতে পারবো। সো ইন্সপায়ারেশন নেওয়ার জন্য আমার কোনো রিলেটিভ, আমার কোনো কাছের মানুষকে কাছেই যাইতে হবে। ইভেন বাংলাদেশের কারোর কাছে যাইতে হবে এখন আর এই যুগটা নাই। আমি এখন গ্লোবাল সিটিজেন, আই ক্যান টেক ইন্সপায়ারেশন ফ্রম পিপল দ্যাট আই ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড বাই, এবং আই ক্যান টেক লেসন্স ফ্রম দেয়ার লাইফ। সো এইটা এক নাম্বার জিনিস আর কি। সো এটা আমার ক্ষেত্রেও ঘটছে, মানে নাই। সো তার মানে কোনো একটা আত্মীয়র সাথে বা রিলেটিভের সাথে, তার সাথে তো আমার কথা বলে ইন্সপায়ারেশন নেওয়ার কিছু নাই। বা ইভেন হইতেছে কিভাবে বিজনেসটা করব, কিভাবে একটা উদ্যোগকে সফল করব, এই ব্যাপারে আমি কারোর সাথে, আমার রিলেটিভস, ইভেন আমার ফ্রেন্ড সার্কেলে ওইভাবে ইয়া নাই। সো আমার কিন্তু সুযোগটা ছিল। সো আই লার্ন ফ্রম লাইক আদার পিপল, ফ্রম বুকস, ফ্রম ইন্টারনেট। সো ইটস ফাইন। সো সো আমার মনে করি না যে ওইটা কোনো মানে প্রবলেম আর কি, মানে ইন্সপিরেশনের জন্য। আর আরেকটা জিনিস কি, যখন আমরা বলছি যে আমি আমার বর্তমান কন্ডিশন নিয়ে লিমিটিং, এখন এটা দুই ধরনের লিমিটিং হয়। এক হইতেছে আমি এমন একটা পরিবারে, দরিদ্র পরিবারে জন্মাইছি কিন্তু আমার স্বপ্ন অনেক বড়, আমি এখন কি করব, এটা হচ্ছে এক নাম্বার। আবার হইতেছে আমার স্বপ্ন হচ্ছে এরকম করা, কিন্তু আমার পরিবার এত রিজিড, আমাকে অ্যালাউ করতেছে না। এই তো দুইটা লিমিটিং ব্যাপার। সো ফাইন্যান্সিয়ালি যারা লিমিটেড, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে ভাই নিজের রিয়েলিটিটা বোঝো। তুমি যদি কৃষকের ঘরে জন্মাও, তুমি যদি রিক্সাওয়ালার ঘরে জন্মাও, তুমি যদি কেরানির ঘরে জন্মাও, তাহলে ওইটাই তোমার রিয়েলিটি, ওইটাকে তোমার মেনে নিতে হবে। তাহলে এইখান থেকে তোমার যে জার্নিটা ইন দ্য নেক্সট 40-50 ইয়ার্স ইজ গোনা বি ডিফারেন্ট দেন যে কিনা সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে। তাহলে আমি কেন এখনো এত ছোট আছি, কেন ভালো করছি না, আর কেন আমার অমুক বন্ধু বা তমুক এত ভালো করে ফেলছে, এবং সেইটার সাথে কম্পেয়ার করে আমি যদি অসুখী হই, আমি যদি হীনমন্যতায় ভুগি, তাহলে দ্যাট ইজ এ রং থিং। এবং আনহ্যাপি হওয়ার সবচেয়ে বড় কারণ হইতেছে এই তুলনা করা, রাইট? এবং এটা সোশ্যাল মিডিয়ার যুগে এটা আরো বেশি। হ্যাঁ, সো সবচেয়ে বড় কথা হচ্ছে তুলনা দেওয়া যাবে না। এভরিবডি ইজ রানিং দেয়ার ওন ম্যারাথন, এবং প্রত্যেকেই তাদের দৌড় শুরু করার স্টার্টিং পয়েন্টটা ডিফারেন্ট। সো আমার দৌড়টা যেখানে শুরু হয়েছে, আমার যে বন্ধু তার বাবা ছিল ব্যবসায়ী, কোটিপতি অলরেডি, সে তার দৌড়টা তো শুরু হয়েছে আরো অনেক সামনে থেকে, তাই না? সো এখন আমি তাকে জীবনেও ধরতে পারবো না দৌড়ায় আমার লাইফ টাইমে, এবং এটা নিয়ে আমি যদি কান্নাকাটি করি তাহলে তার হবে না, কারণ এভরিবডি স্টার্টেড দেয়ার ওন জার্নি। আর সেকেন্ড যে বিষয়টা, যে আমি এই জিনিসগুলো করতে চাই কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না, বা এইটা আমি কোনো প্রবলেমই মনে করি না আসলে। মানে আমি এখন পর্যন্ত এমন কোনো পরিবারকে দেখিনি, আনলেস সেই পরিবারের ছেলেটা বা মেয়েটা এমন কিছু একটা চাচ্ছে, যেটা এমন কিছু একটা করতে চাচ্ছে যেটা আমাদের কোনোভাবে, আমাদের কালচারালি হোক, আমাদের এথিক্যাল গ্রাউন্ডে হোক, এটা মিলতেছে না, ততক্ষণ পর্যন্ত বাবা মা সন্তানের কথা সবসময় প্রায়োরিটি দেয়। আমি এখন পর্যন্ত, আমার বাবা মা অনেক ক্ষেত্রে কনজারভেটিভ, কিন্তু আমি যা যা করতে চেয়েছি লাইফে কোনো কিছুতে ওনারা বাধা দেন নাই। ওনারা জাস্ট বলছেন যে বাবা একটু এই জিনিসটা চিন্তা ভাবনা করে করিস, সাবধান থাকিস, এমন কিছু করিস না যেটাতে মানুষের মানে উপকার না হোক, অপকার যেন না হয়। দোজ আর দ্য গাইডিং প্রিন্সিপাল দ্যাট মাই প্যারেন্টস গেভ মি, এবং দোয়া করে দিছেন, আমি ওইভাবে চলতেছি। কিন্তু আমি যেসব সিদ্ধান্ত নিছি, যেসব আত্মঘাতী সিদ্ধান্ত ক্যারিয়ারে নিয়ে বা লাইফ নিয়ে, এগুলা খুব বেশি মানুষ নেয় নাই। হ্যাঁ, সো আমার বাবা মা যদি মেনে নিতে পারেন, তাহলে অনেকের বাবা মাই মানবেন, কারণ প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের সবচেয়ে ভালোটাই চায়। তারা না করে অনেক ক্ষেত্রে কেন, যে কারণ তারা তাদের সন্তানকে নিয়ে অনেক বেশি ভাবে ওই সন্তানের চেয়ে, এই কারণে। সো একটা জিনিস আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল থট, যে আমরা অনেক ভিজুয়াল পার্সন, বা ডেফিনেটলি আমার আগের জেনারেশন বাবা মা বা আত্মীয় স্বজন, মানে ক্লোজ ফ্যামিলি পার্সন, তারা তো তাদের নিজস্ব লাইফ প্র্যাকটিসের সাথেই তাদের জীবনটা পার করেছে। সো আমার সময়ের সাথে অনেক কিছু চিন্তা আসতে পারে, যেটা হয়তো তাকে আমাকে প্রথমেই কনভিন্স করতে পারাটা কঠিন, কারণ উনি তো ওই জীবনটা, হ্যাঁ, ওনার জীবন, ওনার এক্সপেরিয়েন্সটা তো ডিফারেন্ট, সেটা ডিফারেন্ট, রাইট? সো উনি তো ওনারটাকে বেস্ট মনে করতেছে, কারণ উনি ওই লাইফটা লিড করে আসছে, ওইটার প্রোজ অ্যান্ড কনস অলরেডি জানেন, প্লাস নিজস্ব অভিজ্ঞতা তো আছেই।
যে অতিরিক্ত চঞ্চলতা, অতিরিক্ত চ্যালেঞ্জিং ফেস করতে যে লাইফ ধ্বংস হয়ে যেতে পারে, হলে ফেরত আসাটা অনেক মানে চ্যালেঞ্জিং হয়ে যায়। বাট যখনই আমি ছোট ছোট সাকসেস দিয়ে হোক, যখন আমি সাকসেসগুলো ভিজিবল আমার বাবা মার সামনে নিয়ে দেখাই, তখন হয় তারাও বোঝা শুরু করে আস্তে আস্তে যে না আসলে এটা করেও তো হয়, এটা করেও তো বড় হচ্ছে, তার মানে আরেকটু যদি আমি তাকে অ্যালাউ করি তাহলে হয়তো এখান থেকে সে ভালো কিছু ফলো আপের মাধ্যমে থাকে যে না এটাও হচ্ছে। তো আলটিমেটলি না বলার কোনো সুযোগ আসলে সেখানে নাই। আমি আমি বিগার এক্সপেক্টে আমি অনেকে বলবো যে বাংলাদেশের অনেক নারীদের আমি শুনতে পাই বা এখনো ওই একটা ভালো পার্সেন্টেজে আছে যে তারা পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না, বা তাদের লাইফের ড্রিমটা ফ্যামিলি দিক থেকে সাপোর্টিভ না, মানে সাপোর্টটা দেয় না নতুন ফ্যামিলির দিকে বা বিয়ে করার দিকে আসলে তাদেরকে পুশ করা হয়। কিন্তু আমি ওটাই বলছি যে ওই সিদ্ধান্তের জায়গাটায় যদি আটকে না থেকে ছোট ছোট সাকসেস দিয়ে, যেই সময়টায় হয়তো কিছু সময় হয়তো পড়াশোনাটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, পড়াশোনাটা প্রায়োরিটি যখন সেখানে সাকসেস আসবে, তারপরে তার পার্সোনাল চয়েসের জায়গাটায় ফোকাস থেকে সেখানে যদি ছোট ছোট সাকসেস দিয়ে নিজেকে প্রুফ করানো সম্ভব হয়, তারপরে কিন্তু ফ্যামিলিরা আমার মনে হয় যে সেটা সেই দিকে পজিটিভলি চিন্তা করা শুরু করে এবং সাপোর্টও দেওয়া শুরু করে। এক্স্যাক্টলি, মানে আমি মনে করি বাংলাদেশ ইজ এ ভেরি লিবারেল সোসাইটি ওয়েন ইট কামস টু নারীর ক্ষমতায়ন বা নারীরা চাকরি করবে, বাইরে যাবে, মানে লুক এট দ্য বাংলাদেশ গার্মেন্টস সেক্টর এবং এই সব কিছু মিলিয়ে আর কি। হ্যাঁ, এখনো যদি কেউ বলে যে মানে হ্যাঁ ওইটা হয়তো একদমই সোসাইটির একটা সার্টেন ক্লাসে দ্যাটস স্টিল হ্যাপেনিং, 15-16 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে ওই পরিবারটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন নাই, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের চেয়ে বড় কথা হচ্ছে ওই মেয়েটার তার যে বর্তমান লাইক শিক্ষা বা এই জাতীয় সে যে খুব একটা ভালো করছে তাও না, বাবা মা তখন ভাবতেছে কি যাচ্ছে এত পড়াশোনার ডাব্বা, আর মানে আমাদেরও টাকা পয়সা নাই, তাহলে আর ফার্দার দরকার কি বিয়ে দিয়ে দে, লাইক ইনভেস্টর আসলে ওই যদি ফাউন্ড মানে এক্স্যাক্টলি মানে আমরা বাইরের দিক থেকে যদি দেখি যে কেউ যদি তার পেছনে সময়, টাকা পয়সা, ফিউচার ইনভেস্ট করতে চায়, তাহলে তার পটেনশিয়ালটা তো দেখে আমরা করব। আমি যদি আমার সন্তানের প্রতি ওই রকম ক্লিয়ার পটেনশিয়াল না দেখি যে না তাকে যদি আমি 10 বছর ছেড়ে দেই তাহলে তার দাঁড়ানোর সম্ভাবনা আছে, তাহলে আমি তাকে 10 বছর দিতে পারবো। আর আমি যদি আমার সন্তান যদি আমাকে রিটার্ন না দিতে পারে, মানে ক্লিয়ার কোনো ভিশন দিতে না পারে যে না মনে হয় ও ভুল একটু সুযোগ পেলেই ও ভুল করতেছে, কয়েকবারের এক্সপিরিয়েন্স তাই বলে, তখন সে আসলে বলে যে না তার থেকে তাকে একটা সেটেলমেন্ট দেওয়াটাই হয়তো বেটার। তাহলে আমিও পার্সোনালি যেহেতু বাবা মারও বয়স হচ্ছে ওই সময়টা, তো সেও একটু রিল্যাক্স ফিল করবে কম্পারেটিভলি। এক্স্যাক্টলি, এবং দিস ইজ নট এ মানে ছেলে মেয়ে থিং, ইটস ফর বোথ। ছেলে হইলে কি হয় 16-17 বছর এই তুই তাহলে পড়াশোনা বাদ, তুই যা কাম কর, এটা হচ্ছে ছেলেদের প্রতি ডিরেকশন, আর মেয়ে হইলে পড়াশোনা বাদ দে বিয়ে দিয়ে দে। বাট যদি বাবা মা দেখতো যে আমার ছেলেটা বা মেয়েটার ভেতরে পটেনশিয়াল আছে এবং সে বুঝতেছে যে এটা ভালো করবে বা সম্ভাবনা আছে, তখন কোনো বাবা মাই চায় না এখনকার যুগে এসে যে মেয়েরা আমি বিয়ে দিয়ে দিব, ছেলেরা আমি ইয়ে করে, মানে সো এইটা আই থিঙ্ক ইটস এ কমপ্লিটলি ফলস ন্যারেটিভ, যেটা নারীরা সুযোগ পাচ্ছে না বা মানে আই থিঙ্ক ইন টুডেজ টাইম এইটা আমরা এখনো অনেক কিছু করতেছি, যে কোটা আন্দোলন বা যে জিনিসটা হইলো যে আই থিঙ্ক মেরিটোক্রেসি শুড লিড এভরিথিং। এখন সেই মেরিটোক্রেসিতে জেন্ডার হোক বা অমুক কোটা হোক, নেভার শুড কাম। আমি ডাক্তার বানাবো, লেসে আমাদের বাংলাদেশে প্রতি বছর লেসে 5,000 ডাক্তার হয়, আমি কি ওইখানে বলবো যে এইখানে এত% নারী ডাক্তার হওয়া উচিত, এইখানে লেসে এত% উপজাতি ডাক্তার, এটা তো আমরা বলি না। ওইখানে যায়, পরীক্ষা দেয়, যারা টেকে তারা হচ্ছে ডাক্তার হয়ে বের হয়, যা পড়াশোনা শেষ করে। সো সেইখানে যদি আমরা এই জিনিস করি তাহলে অন্যান্য জায়গাতে তো কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ, সো আই থিঙ্ক আওয়ার সোসাইটি শুড প্রমোট মেরিটোক্রেসি, এবং মেরিটোক্রেসি শুড বি দ্য অনলি ডিটারমিনেন্ট ফ্যাক্টর হু উইল গো ওয়্যার। রাইট, আপনি মেরিটোক্রেসি নিয়ে কথা বলতেছেন, এটার আসলে অনেক
অনেক পেছনের গল্প দেখেন। আপনার এখন অ্যাকচুয়ালি আপনার কনসার্ন গুলো নিয়ে আমি একটা কথা বলতে চাই, বিকজ আপনি তো লাইক ভেরি ইন্টারেস্টিংলি আপনি গ্রুম করার একটা বড় জায়গা, মানে সবচেয়ে নরম কাদামাটির জায়গায় অ্যাকচুয়ালি আপনি হাত দিয়েছেন। আমি বলতে গেলে যে আপনি গ্রুফি বলেন বা লাইট অফ হোপ, আপনার যে কনসার্ন গুলো বা সিরিয়াল আপনি যেই বিজনেস গুলো দাঁড় করাচ্ছেন, ইটস অল অ্যাবাউট গ্রুমিং কিডস। সো ডেফিনেটলি এটা আপনি সাইন্টিফিক ওয়েতেই হচ্ছে এটা করার চেষ্টা করেন। সো বাংলাদেশের মতো জায়গায় আপনি কিভাবে প্যারেন্টসদের কনভিন্স করেন যে দিস ইজ দ্য ওয়ে টু গ্রুম দেয়ার কিডস, বা আপনি কিভাবে আসলে এই সেক্টরটাকে ডেভেলপ করতে প্ল্যান করছেন? মানে আমরা তো মোটামুটি এখন অলমোস্ট 10 ইয়ার্স এই জায়গাটাতে কাজ করছি। সো ইনিশিয়ালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট প্যারেন্টসদেরকে বলা যে, কারণ ইটস এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য পারপাস অফ এডুকেশন। এডুকেশনের পারপাস কি চাকরি বাকরি করা, নাকি এডুকেশনের পারপাস ডিফারেন্ট কিছু? আচ্ছা, যদি চাকরি বাকরি করাই হয়, যেটা মেজরিটি অফ দ্য প্যারেন্টস মনে করে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে এই যে আমাদের কালচারে এই জিনিসটা তো ঢুকে আছে, এটা তো আর আমরা ফেলে দিতে পারবো না। অ্যাটলিস্ট টিল যতদিন না পর্যন্ত আমাদের বাবা মার জেনারেশন বা এই যে যারা 50s-এ এখন 50s ইন দের 50s, এটা ন্যারেটিভটা বের হবে না। সো তার মানে পড়াশোনাতে মানে মার্কস রেজাল্টস ইজ গনা বি আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ফিউচার সাকসেস অফ চিলড্রেন, এইটা ধরে নিচ্ছি আমরা। কিন্তু ইজ প্রবাবলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরে দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট টাইম যেখানে কিনা স্কুলের পড়াশোনা, একাডেমিক রেজাল্টস অ্যান্ড মার্কস আর নট গনা বি এ ডিটারমিনেন্ট ফ্যাক্টর ফর দ্য ফিউচার সাকসেস অফ আওয়ার চিলড্রেন বিকজ অফ দ্য এআই, অটোমেশন অ্যান্ড অল দিস রেভলিউশন, টেকনিক্যাল রেভলিউশন দ্যাট ইজ কামিং। আজকে যে বাচ্চাটা প্রাইমারি লেভেলে পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ছে, সেই বাচ্চাটা 2040-তে পাশ করে বের হবে এবং সে তারপরে আরো 40 বছর পর্যন্ত 2080-তে রিটায়ার করবে। Do we have absolutely any idea what's going to happen to the world in 10 years time? No. Right? Like the way things are changing. Yet we are preparing our children for that future that we don't understand and don't see. Among it's clearly our schooling system যেটা আছে সেটা is not preparing our kids for that kind of future. Right. এবং আমরা যখন লাইট অফ হোপ শুরু করি, আমাদের মূল যে কোম্পানিটা, এবং তার আন্ডারে তো ডিফারেন্ট ব্র্যান্ডস, আমাদের মেইন ফিলসফিটা যেটা, যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যদি আমরা চাই সিকিউর হোক, সফল হোক, আমাদের কয়েকটা দক্ষতা ওদের ভেতরে এখনই দিয়ে দিতে হবে। হোয়াট আর দোজ? 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর নম্বর 4 হচ্ছে মোরাল ভ্যালুজ এন্ড এথিক্স। একটা বাচ্চাকে ওর যখন বয়স 10 বছর, এর ভেতরে যদি ওর ভেতরে এই 4টা জিনিস আমরা ঢুকাই দিতে পারি, নো ম্যাটার হোয়াট কামস ইন দ্য ফিউচার, নো ম্যাটার কি টেকনোলজি চলে আসলো, কি এআই চলে আসলো, ইফ দ্যাট চাইল্ড হ্যাজ দোজ 4 স্কিলস ইনবিল্ট, তাহলে ও যেই ভবিষ্যতে আসুক না কেন ওইটার সাথে খাপ খাওয়ায় তো নিবেই, বরং খুব চমৎকারভাবে ফ্লারিশ করবে। সো দ্যাট ওয়াজ দ্য ফিলসফি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাইক যে আমরা তাহলে আমাদের বাচ্চাদেরকে এই স্কিলগুলো শেখাবো। এখন এই স্কিলগুলো প্রথম হচ্ছে এটা যে শেখাবো, কিভাবে শেখাবো, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে প্যারেন্টসদেরকেই তো বুঝাইতে হবে ব্যাপারটা, তাকে কিভাবে বোঝাবো। সো ফর দ্য লাস্ট অল দিস ইয়ার্স উই হ্যাভ বিন টকিং দিস থিংস টু দ্য প্যারেন্টস, যে দেখেন আপনার বাচ্চাটা কিন্তু এই ভবিষ্যৎ অপেক্ষা করছে। সো হোয়াট শুড ইউ ডু? আপনি কি এই শুধুমাত্র একাডেমিক জিনিসগুলোর দিকেই খালি ফোকাস করবেন, নাকি পাশাপাশি তার এই স্কিলগুলা, এই দক্ষতাগুলোর পেছনেও ইউ শুড ইনভেস্ট মানে নট নেসেসারি টাকা দিয়ে ইনভেস্ট করতে হবে। আপনি অ্যাজ এ ফাদার অর অ্যাজ এ মাদার আপনি বাসায় বসে কিছুটা সময় দেন, এই জিনিসগুলো নিয়ে তার সাথে কোয়ালিটি টাইম দেন, তার সাথে গল্প করেন, কথা বলেন এই বিষয়গুলো নিয়ে, এইটা একটা জিনিস। আর দ্বিতীয় হইতেছে যে what are the tools and contents that we can give to the parents, যেটা কিনা তাদেরকে হেল্প করবে এই বাচ্চাদেরকে। সো আমি ভ্যালুজ শেখাইতে চাই, তাহলে ভ্যালুজ রিলেটেড কি ধরনের কন্টেন্ট আমি তৈরি করতে পারি। আমি প্রবলেম সলভিং শেখাইতে চাই, তাহলে প্রবলেম সলভিং রিলেটেড কি ধরনের কন্টেন্ট, গেমস, অ্যাক্টিভিটিস আমি প্যারেন্টসের হাতে, বাচ্চাদের হাতে তুলে দিতে পারি, যেন তারা এই জিনিসগুলা
করতে পারে, সেটা Right. বাসায় হতে পারে, সেটা তার স্কুলে হইতে পারে, সেটা তার টিচারকে আমি একটু শিখাই দিলাম, সেই টিচার ক্লাসরুমে করতে পারে। সো এই যে একটা বাচ্চা যখন 4 থেকে মোটামুটি 10-12 বছর বয়সে ও যেখানে যেখানে যায় তার টাচ পয়েন্ট লাইফের, সেটা স্কুল হইতে পারে, বাসা হইতে পারে, প্যারেন্টসের সাথে বন্ধু বান্ধব হইতে পারে, ইভেন স্মার্টফোনও হইতে পারে। এই প্রত্যেকটা টাচ পয়েন্টে আমি কি কি জিনিস তৈরি করলাম, কি কি কন্টেন্ট, ম্যাটেরিয়াল, প্রোডাক্ট, কোর্সেস, যেটার মাধ্যমে এই বাচ্চাদের ভেতরে আমরা এই দক্ষতাগুলো দিয়ে দিতে পারি। সো দ্যাটস বিন আ কন্টিনিউয়াস exercise and launching different products, launching different things to convince a lot of parents to take these services from us and then use these products, so that we can build a better future generation for our country. একটা কুইক কোয়েশ্চেন আমার কাছে আসলো, যেটা হচ্ছে সলিউশনটা খুবই ইন্টারেস্টিং, বাট আমার কাছে পার্সোনালি সলিউশনটা অনেক বেশি শহুরে মনে হচ্ছে। সো আপনি কিভাবে এটাকে ম্যাস কমিউনিকেশনে নিয়ে যাচ্ছেন, বা আপনার প্রান্তিক জায়গায় আসলে আপনার সলিউশনটা কিভাবে কাজ করে? সো বাংলাদেশে 3 কোটি বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে। এই 3 কোটির ভেতরে মোর দেন 50% হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, 30% হচ্ছে কিন্ডার গার্ডেন গুলোতে পড়ে, আর বাকি হইতেছে মাদ্রাসা এবং এনজিও স্কুলগুলোতে পড়ে, রাইট? আচ্ছা, সো আমরা ক্লিয়ারলি দের ইজ এ ডিভাইড, যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে হচ্ছে 0.1% প্যারেন্টস। আচ্ছা, সো এই 3 কোটি বাচ্চার 2 কোটি প্যারেন্টস আছে। এই 2 কোটি প্যারেন্টসের ভেতরে 20 থেকে 25 লাখ প্যারেন্টস আসলে আমরা যে প্রোডাক্টগুলো বানাচ্ছি এবং যে কোয়ালিটির বানাচ্ছি এবং এতে করে যে প্রাইস পয়েন্ট দাঁড়াচ্ছে, এই 20 থেকে 30 লাখ প্যারেন্টস আসলে এফোর্ড করতে পারবে। ওকে, সো আমরা পুরো জিনিসটা অপারেট করি কাইন্ড অফ এ রবিনহুড মডেল। সো এই যে যারা প্যারেন্টস যাদের কেনার ক্ষমতা আছে তারা কিনছে, এইখান থেকে যে প্রফিটটা আমাদের হচ্ছে সেইটা দিয়ে আমরা আন্ডার প্রিভিলেজ যে সেগমেন্টটা আছে, সেটা বিভিন্ন স্কুল বা ইয়াতে এইসব জায়গাগুলোতে, যেমন আমরা লাইব্রেরি করে দিচ্ছি আমাদের কন্টেন্টগুলো দিয়ে। এইটা হইতেছে একটা উপায়, যে selling it to the rich and then giving it for free to the underprivileged segment. সেকেন্ড যে জিনিসটা, লেটস সে আমি একটা গল্পের বই তৈরি করছি, যেটা হচ্ছে কি বলে বাচ্চাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখাবে। ইটস এ ফিজিক্যাল স্টোরি বুক। এইটা কিনবে বা কিনতে পারবে 20-30 হাজার প্যারেন্টস। বাকিদের কাছে আমি কিভাবে পৌঁছাবো? তো আমরা যেটা করছি, উই ইউজ মাস মিডিয়া। যেমন হইতেছে আমাদের এই গল্পের বইটাকে নিয়ে, স্টোরিটাকে নিয়ে দুরন্ত টিভি এটাকে একটা অ্যানিমেটেড কন্টেন্ট বানায় ফেলাইছে, এবং সেইটা এখন টিভিতে ইয়ার হচ্ছে, সো দ্যাট লাখ লাখ বাচ্চা যেন ওই কন্টেন্টটা, সেম মেসেজটা সে যেন পায় থ্রু এ ডিফারেন্ট মিডিয়াম। আবার ওইটারই অডিও চলে আসতেছে, ওইটারই আবার একটা কন্টেন্ট ফ্রিতে ইউটিউবে আছে অ্যাজ এ ভিডিও, মানে সো যেটা কিনা ফ্রি, রাইট? লাইক, সো তার মানে হচ্ছে আমি যে মিডিয়া চ্যানেলগুলো ইউজ করতেছি, সেই মিডিয়া চ্যানেলগুলোর মাধ্যমে আমরা এই যে 2-3 কোটি বাচ্চা আছে যেন সবার কাছে আমরা পৌঁছাইতে পারি। সো আ লট অফ দিস কন্টেন্টস আর ফ্রি ফর দ্য রেস্ট অফ দ্য গ্রুপ, যারা কিনা এফোর্ড করতে পারবে না বা যারা অ্যাক্সেস করতে পারবে না। এবং যেহেতু আমরা পুরো জিনিসটা বিল্ড করতেছি নট জাস্ট ফর বাংলাদেশ, ফর দ্য গ্লোবাল কারণ গ্লোবালি 1 বিলিয়ন বাচ্চা আছে। সো ওইখানে আমরা দেখা যাচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আমরা এই কন্টেন্টগুলো নিয়ে যাচ্ছি, অ্যান্ড ট্রাইং টু মেক দেম মোর অ্যাক্সেসিবল টু দোজ কান্ট্রিজ চিলড্রেন আর কি। সো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মার্কেট দ্যাট উই আর ওয়ার্কিং, নট জাস্ট দ্য ওনলি মার্কেট। ওকে, সো হোয়াট আর দ্য রিসোর্স বা সোর্সটা কি আপনার এই স্ট্র্যাটেজি বিল্ড আপ বা এই এডুকেশন সেক্টরটা? মানে আপনি যেই ওয়েতে আসলে মডিউলটা তৈরি করছেন, এই মডিউলের পেছনে আপনার মানে স্টার্টিং জার্নিটা কিভাবে যাচ্ছে? মানে আপনি মডিউলগুলো কিভাবে সায়েন্টিফিক ওয়েতে কানেক্ট করছেন, এই প্রসেসটা যদি একটু ছোট করে বলতেন। একদম ফান্ডামেন্টালি প্রথমে আমরা যে কাজটা করছি, আমরা বলছি যে লেটস মেক এ গ্লোবাল লার্নিং ফ্রেমওয়ার্ক ফর টিচিং কিডস ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, ভ্যালুজ, এমপ্যাথি, এই জিনিসগুলো। ওকে, ওকে, সো ইটস এ গ্লোবাল it's a global framework, learning framework, so যেটা কিনা applicable for children anywhere in the world, not just বাংলাদেশ। সো ওইটা আমরা তৈরি করছি 2017-তে। সো যখন ওইটা তৈরি হয়েছে, তারপরে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, তাহলে এইগুলা আমি শেখাইতে চাই, তাহলে এইগুলা নিয়ে কন্টেন্ট বানাইতে হবে। সো লেটস মেক সাম বুকস। আচ্ছা, এই জিনিসগুলো বাচ্চারা যেন আগ্রহ নিয়ে শেখে, তাহলে লেটস ক্রিয়েট সাম ক্যারেক্টার্স, কারণ বাচ্চারা ক্যারেক্টার, স্টোরি এগুলো পছন্দ করে, ও ডিজনি পছন্দ করে, ও মার্ভেল পছন্দ করে। সো ওই ধরনের ক্যারেক্টার বানাই, কারণ আমি কথা বলছি আর একটা ক্যারেক্টার কথা বলছে, ডিফারেন্ট। সো বাচ্চারা ওই ড্রিভেন টু দ্যাট।
সো মেইন ফান্ডামেন্টাল জিনিসটা ছিল ওই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে যারা এডুকেশন নিয়ে কাজ করে তাদের মাধ্যমে, এক্সপার্টদের নিয়ে উই মেক এ গ্লোবাল ফ্রেমওয়ার্ক। এবং অ্যানাদার ফিলসফি হচ্ছে যে কন্টেন্টটা বানানো হচ্ছে সেটা যেহেতু শুধুমাত্র বাংলাদেশের জন্য না বাট গ্লোবালি, তাহলে আমরা ইউডিএল টেকনিক আছে, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, এটা একটা কনসেপ্ট আছে যে আমি যখন কোনো একটা কন্টেন্ট বানাচ্ছি এইটা সৌদি আরবের বাচ্চার সাথে কতটুকু কানেক্ট করছে, বাংলাদেশের বাচ্চার সাথে কতটুকু কানেক্ট করছে, আবার আমেরিকার বাচ্চার সাথে কতটুকু কানেক্ট করছে। সো আমি যদি যখন একটা গল্প লিখি, আমি যখন একটা কন্টেন্ট তৈরি করি, আমি যখন একটা কোর্স তৈরি করি, আমি কি ওই ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিংয়ের যে ফিলসফিগুলা, প্রিন্সিপালগুলা, সেগুলাকে ফলো করে তৈরি করছি কিনা। যদি করে থাকি তার মানে হচ্ছে আমি যে কন্টেন্টটা আজকে বানাইছি সেটা হয়তো বাংলাতে, ওইটা জাস্ট ইংলিশে ট্রান্সলেট করলেই ওইটা আমেরিকান বাচ্চাদের জন্য ওকে হয়ে যাবে, সেটা জাস্ট অ্যারাবিকে ট্রান্সলেট করলে সেটা সৌদি আরবের বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। অনলি ইউ ট্রান্সলেট দোজ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দ্য হোল স্টোরি উইল বি মোর রিলেটেবল টু ইউ। ডিজনির কোনো একটা সিনেমা ও কি বলে যে এটা শুধু আমেরিকান বাচ্চাদের জন্য, রাইট? লাইক এবং স্টোরিজ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গো বিয়ন্ড বাউন্ডারি, and stories have the ability to stay relevant for years and years, তাই না? So if you can craft a very good story এবং সেই স্টোরির মাধ্যমে if you can give good interesting impactful messages to children, তাহলে বাচ্চাদের ভেতরে কিন্তু এই পরিবর্তনগুলো আসবে। So that's what we have been doing very methodically, strategically, এবং এই কারণে আমাদের এক একটা কন্টেন্ট বানাইতে 6 মাস 1 বছর চলে যায়। রাইট, অসাম, ব্রিলিয়ান্ট। জাস্ট একটু খুবই সিলি কোয়েশ্চেন আমার কাছে মনে হচ্ছিল, জাস্ট বিকজ অফ ইট আমার পার্সোনাল কোয়েশ্চেন বলে নিচ্ছি, যার কারণ আমার ছেলের বয়সও 2 বছর, সো ডেফিনেটলি একদম আপনার সাথে কানেক্টেড। আমি ইওর ডিরেক্ট টিজি। বাচ্চাদের কি কোকোমেলন দেখানো উচিত? না, নো। বাট আপনি তো কন্টেন্ট প্রমোট করছেন, হাউ? না, কিন্তু আমরা WHO বা এবং অল দিস লাইক গ্লোবাল রিসার্চ ওরা বলতেছে যে ভাই 3-এর নিচে বাচ্চা লাইক 0 স্ক্রিন টাইম, লাইক লিটারালি 0 স্ক্রিন টাইম। আমি 10 সেকেন্ডও যদি দেখাই ইটস হার্মফুল, 1 ঘন্টা যদি দেখাই আরো বেশি হার্মফুল। তো কতটুকু দেখাচ্ছি? কোকোমেলন এবং এই ধরনের যেগুলো আছে এগুলো এমনভাবেই ডিজাইন করা হয় যে বাচ্চা যেন বারবার দেখে, এবং এতে করে ওর যে টোটাল মেন্টাল ডেভেলপমেন্ট এটা টোটালি মানে স্টান্ট হয়ে যায়, মানে বাড়ে না। ইনিশিয়ালি মনে হইতো আরে বাচ্চাটা তো ABCD ভালো বলতে পারতেছে, একটা দুইটা ইংরেজি শব্দ বলে ফেলতেছে, পাপা আই ওয়ান্ট টু ইট এইসব বলে ফেলতেছে, খুব এক্সাইটিং ফিল করি আমরা প্যারেন্টসরা। বাট এইটা লং রানে বাচ্চার উপরে যে কি পরিমাণ বাজে ইম্প্যাক্ট ফেলে, এটা যদি কোনো একটা প্যারেন্ট জাস্ট খালি গুগলে একটা সার্চ দেয় যে দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্মার্টফোন অন মাই চাইল্ড, তাইলেই লাখ রিসার্চ বাইর হয়ে যাবে। সো 2 years ইট শুড বি 0 স্ক্রিন টাইম। আর এখন আসি আমরা যে কন্টেন্টগুলো করি, আমরা কিন্তু সব ফিজিক্যাল কন্টেন্ট এবং 5-এর নিচে আমরা কোনো ডিজিটাল কন্টেন্ট নাই, এবং তাও যেগুলো আছে সেগুলো হইতেছে লেটস সে গল্পের বইয়ের সাথে একটা QR কোড আছে, ওইটা স্ক্যান করলে ওইটা স্টোরিটা বলা হচ্ছে, তাকে গল্পটা বলা হচ্ছে, সেইটা একটা ইউটিউব চ্যানেল নিয়ে ফেলে আর কি। বাট আমরা একদম বলি প্যারেন্টসদেরকে যে আন্ডার 5-এ লাইক শুড বি 0 স্ক্রিন টাইম মোটামুটি ভাবে। 4-5-এ যে বলে যে আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা ম্যাক্সিমাম, সেটা আবার মোবাইলে না, সেটা বড় স্ক্রিনে টিভিতে দেখা ভালো। মোবাইল ইজ ভেরি ব্যাড, মানে ছোট স্ক্রিন তো বাচ্চা একদম হয়ে থাকে। সো স্ক্রিন যখন বলা হয় আমরা বুঝি মোবাইল, কিন্তু গ্লোবালি যখন স্ক্রিন টাইম বলে ওরা শুধু মোবাইল বলে না, মোবাইল, আইপ্যাড, টিভি। হ্যাঁ, সো আইডিয়ালি যদি দেখাইতেই হয় বাচ্চাকে কিছু, সেটা ওই টিভিতে দেখানো, এবং কি কন্টেন্ট দেখতেছে। ফর এক্সাম্পল সিসেমি স্ট্রিট দেখুক সে, হ্যাঁ, যে একটা 3 বছরের বাচ্চা সে প্রতিদিন সিসেমি স্ট্রিট আধা ঘন্টা দেখে, কারণ ওইখানে যে ধরনের লার্নিং কন্টেন্ট বা যেগুলো বানানো হয় এগুলো বাচ্চার ওই বয়সের ডেভেলপমেন্ট, সাইকোলজি এসব বিবেচনা করে বানানো হয়। ও বানায় না এই ভাইবা কন্টেন্ট যে বাচ্চা বারবার দেখবে, কারণ ওর হোল মনিটাইজেশন এবং টাকা কামানোর যে সেটা কোকোমেলনের মতো না। কোকোমেলন পুরাটাই আসতেছে কত আমি ভিউ করতেছি এই সেই অমুক এইগুলোর উপরে নির্ভর করে, এবং তারপর ওইটার উপরে মার্চেন্ডাইজ এই বহুত কিছু বানাচ্ছে। সো কার কন্টেন্ট দেখা হচ্ছে এইটাও খুব ইম্পর্টেন্ট।
কারণ যে কন্টেন্ট বানাচ্ছে তার কন্টেন্ট বানানোর ফিলোসফি ঠিক আছে কিনা, এইটাও খুব ইম্পর্টেন্ট। কোকো মেলনের বিরুদ্ধে অলরেডি আমেরিকাতে মামলা হয়েছে সেভারেল, এবং গবেষণায় বেরো হয়েছে যে ও ইচ্ছা করে এমন কিছু জিনিস দেয় যেগুলো বাচ্চাকে কাইন্ড অফ মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে স্ক্রিনে, যেটা কিনা ওর ব্রেইনের জন্য খুবই হার্মফুল, এবং এইটা এখন ওরা মামলা লড়তেছে আমেরিকা। রাইট। এবং আমি একটা রিসার্চ ভিডিওতেও অনেক রিলস আসে সিমিলার কাইন্ড অফ, আমিও একটা ভিডিওতে দেখতেছিলাম যে কোকোমেলনের রিসার্চটা কেমন হয়। তারা অ্যাকচুয়ালি গিনিপিগের মতো বাচ্চাদের বসিয়ে রাখে কোকোমেলন ছেড়ে, যেই মোমেন্টে বাচ্চার চোখ অন্যদিকে সরে ফেলতেছে ওই পার্টিকুলার সেকেন্ডটাকে আরো কালারফুল, আরো এঙ্গেজিং করার জন্য তারা আরো এলিমেন্ট অ্যাড করে সেটাকে টেস্ট করে রিফ্লেক্ট করে। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস। Cocomelon and other channels like Cocomelon is basically digital devil, pure and simple. এরা লাইক লিটারেলি আমাদের বাচ্চাদেরকে একদম মানে ড্রাগ ঢুকায় দিচ্ছে। They should be banned across the world. All of their channels should be banned. মানে অ্যাজ এ পার্সন যে কিনা বাচ্চাদের নিয়ে কাজ করতেছে গত এত বছর ধরে, মানে উই নো যে দিস ইজ লাইক pure evil, these guys. Okay, let's move this conversation to your business kind of thing. যে আসলে আপনি বাংলাদেশে এত বড় একটা চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম, আমি বলবো স্টিল চ্যালেঞ্জিং, বিকজ আপনাকে কনভিন্স করেই এগোতে হচ্ছে, বোথ প্যারেন্টস ওয়াইজ, বোথ আপনি আরো কি নতুন এলিমেন্ট অ্যাড করবেন টু অ্যাড ভ্যালিউজ অন ইউর বিজনেস। বাট বাংলাদেশে কিন্তু স্টার্ট আপ বা নতুন ব্যবসা করাটাই একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকচুয়ালি স্টিল আমরা এখন অনেক দিক থেকে আসলে আটকে আছি, বা আমরা সেই রকম গ্লোবালি কানেক্টেড হওয়ার মতো বা বলার মতো এখনো কোনো জায়গায় কোনো স্টার্ট আপের নাম আমরা এখনো পর্যন্ত নিতে পারি না। স্টিল নাম্বারে, ইন টার্মস অফ নাম্বারে বা ভ্যালিউজে আমি পার্সোনালি বলবো, আপনি কি মানে একদম মাইন্ডসেটের দিক থেকে হলেও বা কোর আমাদের ডেভেলপমেন্ট সেক্টর থেকে হলেও আপনি কি একটু বলবেন যে আমাদের আসলে ওভারঅল স্টার্ট আপ গ্রো করার মূল বাধাগুলো আসলে কি কয়েকটা পয়েন্ট যদি আপনি মনে পড়ে? এইটা আমার কাছে মনে হয় যে শুড উই লিমিট টু স্টার্ট আপ অনলি, অর উই লিমিট টু অর্গানাইজেশন? স্টার্ট আপ বলতে চাচ্ছি ইন দিস থিংস যে গতানুগতিক ব্যবসার তো এক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, মানে গতানুগতিক ব্যবসা যেটা দিয়ে হয়তো গত প্রায় 20 বছর ধরে বা 10 বছর ধরে একটা এস্টাবলিশমেন্ট এক্সাম্পল আছে। আমি বলতে পারি যে আরএমজি সেক্টর, আমাদের ধরেন আমার এফএমসিজি সেক্টরে, সেটার অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে 20 বছরের একটা স্টোরি আছে যে কিভাবে আসলে এই ব্যবসাটা করতে হয়। আপনাকে জিজ্ঞেস করার স্টার্ট আপ বলার পেছনে কারণটা এটা, যে কোনো নতুন কনসেপ্ট যেটা নিয়ে আসলে আমাকে ইন্ডাস্ট্রিকে বা আমাদের চারপাশকে আসলে বোঝাতে হচ্ছে যে এটা দিয়েও আমি উপার্জন করব, কিন্তু এটা দিয়ে আসলে ভ্যালিউ প্রোভাইড হবে। এক্সাম্পল হচ্ছে আমি বলবো এডুটেক ইন্ডাস্ট্রিটা কম্পারেটিভলি নিউ, অনেকে অনেক বড় কিছু করতেছে, বাট এটাও একটা নতুন একটা জায়গা যে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করা। আপনারা যেটা করতেছেন যে আপনি একদম 3 বছর থেকে ধরেন 10 বা তার থেকে বাচ্চাদেরকে আপনি শেখাতে চাচ্ছেন যে কিভাবে আসলে তার লাইফে কোর ভ্যালিউজ গুলো অ্যাড করবে, যেটা আসলে গ্লোবালি একটা গ্লোবালি হিউম্যান হিসেবে সে কানেক্টেড হইতে পারবে ফিউচারে, বা সামনের যে কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সে আসলে ওই মাইন্ডসেটটা তৈরি করতে পারবে যে নাও আই ক্যান ফেস। সিমিলার জিনিসগুলো যখন আপনি স্ট্যাবলিশ করছেন, দুইটা দিক থেকে হয়, একটা হচ্ছে আপনার মার্কেটটা রেডি না, আর 2 নম্বর সেক্টরটা হচ্ছে কান্ট্রি থেকেও অনেক কিছু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি না, যেটার জন্য হচ্ছে আপনি পলিসি এন্ড এভরিথিং। সো আপনার কাছে কি মনে হয় যে আমি যদি আজকে থেকে চিন্তা করি যে ফ্রম আজকে থেকে আগামী বাংলাদেশ উইল বি আ স্টার্ট আপ ফ্রেন্ডলি কান্ট্রি, লেটস অ্যাজিউম দিস ড্রিম, দেখি আমরা এই স্বপ্নটা, তাহলে আমাদের আজকে থেকেই কোন কোন জায়গায় আসলে হাত দেওয়া উচিত? আচ্ছা, সো প্রথমে হইতেছে যে আমাদের যেসব পলিসিগুলো আছে যেগুলো আসলে একটা ইনভেস্টরকে ডিসকারেজ করে বাংলাদেশে আসার জন্য এবং স্টার্ট আপে ইনভেস্ট করার জন্য, সেগুলো সব কিছু এলিমেন্ট করে দেওয়া উচিত। প্রথম হইতেছে যে ভাই খালি এটা স্টার্ট আপে না, যে কোনো বিজনেসে বাংলাদেশে ইনভেস্ট করা, টাকা ঢুকানো সোজা, টাকা বাইর করার কোনো পলিসি নেই। এইটা এখনকার যুগে এসে
হ্যাভিং দ্যাট পলিসি স্টিল ইজ এ সুইসাইড। এবং আমাদের দেশের যা শুধু ইন্টারনাল গ্রোথ পটেনশিয়াল এত বেশি আছে, আমরা শুধু শুধু এই সিম্পল পলিসিটা উঠাই দেই যে এনি ইনভেস্টর হু ওয়ান্টস টু ইনভেস্ট ইন বাংলাদেশ ক্যান ইজিলি টেক ব্যাক দেয়ার মানি, দ্য প্রফিট অ্যান্ড অল, তাহলে এইখানে ইনভেস্টমেন্ট অনেক আসবে। বিকজ এই 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 18 কোটি 20 কোটি মানুষেরই ইন্টারনাল মার্কেটেরই গ্রোথ পটেনশিয়াল অলমোস্ট ডাবল। মানে লাইক এখন আমরা 400-450 বিলিয়ন ডলারের ইকোনমি, এটা লাইক 1 ট্রিলিয়নে যাওয়াটা কোনো ঘটনাই না। ইন্টারনাল ইকোনমি আমি বাইরের আলা বাদই দিলাম, যে আমার প্রোডাক্ট বা সার্ভিস আমি বাইরে এক্সপোর্ট করতেছি সেটাকে ছেড়ে দিয়ে, কিন্তু উই ডোন্ট হ্যাভ পলিসি। এই আমাদের গভর্নমেন্টের যেসব এইসব বিডা এবং সব মিলে যেসব পলিসি আছে, এইটা আমরা যদি কালকে চেঞ্জ করে দিতে পারি, এবং পলিটিক্যাল সিচুয়েশন আমি এই জিনিস বা ইজ অফ ডুইং বিজনেস আমরা কত নাম্বারে, 150 পরে। আমাদের মতো সাইজের একটা ইকোনমির কোন দেশ ইজ অফ ডুইং বিজনেসে 150 নিচে আছে? আমরা মনে হয় 180তম বা সামথিং। এইটা কেন হয়েছে? এটা আমাদের ফাউন্ডারদের দোষে তার হয় নাই, পলিসি, বিভিন্ন পলিসির দোষে হয়েছে। আমি ভিয়েতনামে একটা কোম্পানি খুলতে যেখানে 1 দিন লাগে, সেখানে বাংলাদেশের বাইরে থেকে কেউ একজন আইসা 3 মাস বিভিন্ন জায়গায় ঘুরলেও একটা কোম্পানি ফর্ম করতে সে পারে না। কেন আসবে সে? তার কি অপশনের অভাব আছে পৃথিবীতে? ও বাংলাদেশেই কেন আসবে? ও ভিয়েতনামে যাবে, পাকিস্তানে যাবে, ইন্ডিয়াতে যাবে, ওর কাছে আরো 199টা দেশ আছে অপশন। ও কেন বাংলাদেশে আসবে? ও কি ঠেকা পড়ে গেছে আসার জন্য? আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে ইনভেস্টর। আমরা যদি ইনভেস্টরকে অ্যাট্রাক্ট না করতে পারি, ইনভেস্টরের তো ঠেকা পড়ে নেই বাংলাদেশে আসতে। এবং সেইটা যদি আমরা পারি, আমার ফুল ট্রাস্ট আছে অন দ্য বিজনেস পিপল অ্যান্ড ফাউন্ডার অফ দিস কান্ট্রি, যে আমরা এখন পর্যন্ত যেসব সাকসেসফুল লাইক কোম্পানিজ হয়েছে, সেটা এফএমসিজি হোক, সেটা আরএমজিতে হোক, যেসব হয়েছে, এইগুলো সবগুলো পসিবল হয়েছে বিকজ দ্য ফাউন্ডার্স আর অ্যামেজিং। ডেসপাইট দোজ ব্যাড পলিসিস, আওয়ার ফাউন্ডার্স worked really hard to make successful companies. It's not for the policy that we have in country, despite having those bad policies. তো তার মানে আমরা যদি জাস্ট পলিসিটা আমরা যদি ঠিক করতে পারি কয়েকটা, এবং এগেইন খুব বেশি পলিসি না, 3-4টা পলিসি হয়তো। আই এম নট অ্যান এক্সপার্ট অন লাইক এই কোনটা, বাট আই নো ফর শিওর ইটস নট গোনা বি মোর দেন 3-4 policies. You change those policies. I have full trust on the startup founders. I have full trust on the business people আমাদের দেশে কমিউনিটিতে যারা আছে, যে they can attract investment and they can build good businesses, যেটা লোকাল ইকোনমির জন্য হেল্পফুল হবে। তেমনি ভাবে আমি যে জিনিসটা এখন খুব প্রমোট করতেছি, যে build for the world. Whether you build a startup or an SME or non-profit, whatever you are building, build for the world. কারণ আমাদের দেশের মানুষের কিন্তু probably only 1-2% এর আসলে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে টু পারচেজ দোজ হাই এন্ড স্টাফ। সো তো তাহলে স্টার্টআপ ইজ অলওয়েজ একটু হাই এন্ডের জন্য করে, বটম অফ দ্য পিরামিড বা এই লেভেলে, ইনিশিয়াল লেভেলে, রাইট? সো এইটা যদি আমি প্রথমেই এমন কিছু বিল্ড করি যেটা শুধু বাংলাদেশের 10 লাখ মানুষের জন্য না, রাদার সারা পৃথিবীর লাইক লেসে 50 লাখ বা 50 মিলিয়ন, 5 কোটি মানুষের জন্য, এইটা যদি আমি করতে পারি ফাউন্ডাররা, এবং সেইটার ক্ষেত্রে যে টলিসিগুলো ইম্পর্টেন্ট। বাংলাদেশে যতগুলো স্টার্টআপ আছে যারা ফান্ড রেজ করছে, নান অফ দেম আর রেজিস্টার্ড ইন বাংলাদেশ, সব কিন্তু বাইরে, ইউএস, সিঙ্গাপুর টিঙ্গাপুরে টাকা করে ওরা ওইখানেই রেজ করছে, রাইট? ওইখানে রেজ করে তারপর বাংলাদেশে টাকা ঢুকেছে, অ্যাটলিস্ট পটেনশিয়াল থাকলে ওইদিকে মুভ করতেছে। এক্স্যাক্টলি, রাইট? সো that's not doing any good for the overall like startup sector as a whole. So I don't blame the founders, although the founders do take some blame, should take some blame regarding last 10-15 বছরে যেসব স্টার্টআপ হয়েছে, যেই ধরনের সাকসেস রেটটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। কিন্তু like probably 10% responsibility is on the founders, but 90% responsibility on the policy makers. Okay, বাট যেটা আমি পার্সোনালি যেটা অপারেশনসে আমি এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, যে আমরা যে কোনো স্টার্টআপে আইডিয়া ওয়াইজ তো ডেফিনেটলি অনেকে তো আইডিয়াতে আমরা অনেক ইউনিকলি অনেক
প্রবলেম সলভ করতে পারতেছি বা আইডিয়া দিতে পারতেছি, বাট এক্সিকিউশন লেভেলে অ্যাকচুয়ালি আমরা অনেক ল্যাক করতেছি। ডু ইউ ফিল সামথিং লাইক দিস? আমি একটা কথা বলি সবসময় যে আইডিয়া আসলে কিছু না, আইডিয়ার 2 পয়সা দাম নাই। চাওয়ালা থেকে শুরু করে প্রাইম মিনিস্টার সবারই প্রতিদিন মাথার মধ্যে 100টা আইডিয়া আসে। সো আইডিয়ার কোনো ভ্যালু নাই আসলে পটেনশিয়ালি। আর আইডিয়ার সংজ্ঞাটা কি সেটাও আমাকে বুঝতে হবে। আইডিয়া টু মি when I'm thinking from a entrepreneur's perspective, যে আমি একজন উদ্যোক্তা, আমার একটা আইডিয়া আছে। এই আইডিয়াটা মানে হচ্ছে যে আমি একটা সমস্যা দেখেছি, আইডেন্টিফাই করেছি, এবং সেই সমস্যার একটা পটেনশিয়াল সলিউশন হচ্ছে আইডিয়া। আমি আগে মানে আইডিয়া বানাইছি, তারপরে সমস্যা খুঁজতে বাইরেছি বা এটা কাই ইউজ করে। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের দেশের ফাউন্ডারদের। উই মেক সলিউশন দ্যাট নোবডি ওয়ান্টস। সো তার মানে হইতেছে আইডিয়াই বুলশিট, তাহলে এটার এক্সিকিউশন ভালো হইলেই কি? রাইট। দেন কামস যে আমি অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ এন্টারপ্রেনার, ইফ আই স্পেন্ড 90% অফ মাই টাইম আন্ডারস্ট্যান্ডিং হোয়াই দিস প্রবলেম ইজ হ্যাপেনিং, সেই প্রবলেমের পেছনে যদি আমি 90% টাইম দেই, তাহলে আমি যদি প্রবলেমটা খুব ভালো বুঝি, তাহলে দ্য সলিউশন ইজ এ ন্যাচারাল আউটকাম অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট প্রবলেম ওয়েল। এইখানে আমরা টাইম স্পেন্ড করতে রাজি না, আমরা ফাউন্ডার। এটা আমাদের ফাউন্ডারদের দোষ। আমরা ওই সলিউশন ফ্যান্সি এসে তারপর টাকা উঠাবো, ফাটায় ফেলাবো, ওই দিকে বেশি আমাদের নজর। কোর প্রবলেম আইডেন্টিফিকেশনে এবং ওই প্রবলেম নিয়ে দীর্ঘদিন কাজ করা, মানে চিন্তা করা। এই আমি যাদেরকে মনে করতেছি এই প্রবলেমটা হইতেছে অমুকের, ওদের সাথে যায় টাইম স্পেন্ড করা, তাদের কেন প্রবলেম হচ্ছে সেটা বোঝা, সলিউশন যেটা ভাবতেছি এটা হইতে পারে, তাহলে সেই সলিউশনটা এরকম বানাইতে চাচ্ছি, এটা এত কষ্ট হবে, এই আপনি কি নিবেন কিনা, যার প্রবলেম আমি সলভ করতেছি তার সাথে যাই এটা নিয়ে আলোচনা করে ফাইনালি যখন আমি কনভিন্স হবো যে আচ্ছা ঠিক আছে, প্রবলেমটাও ধরছি ঠিক, সলিউশনটাও ঠিক, নিবে সে 5 টাকা করে হোক 10 টাকা করে হোক নিবে, দেন আই লঞ্চ দ্য প্রোডাক্ট, দেন আই লঞ্চ দ্য বিজনেস। তা তো আমি করি না। আমি আগে আমার মাথার মধ্যে একটা সেই রকম আইডিয়া আসছে, আমি মনে করতেছি যে এইরকম আইডিয়া পৃথিবীর আর কারো নাই, আমি তারপরে টাকা টুকা উঠায় ফেলাইছি, কোম্পানি খুলে ফেলাইছি, তারপরে দেখি যে এটা নেওয়ার মতো কেউ নাই। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এক্স্যাক্টলি, সো লোকালি আসলে এত বড় করতে পারতেছে না যে আমরা গ্লোবালি কানেক্ট করতে পারবো, সামথিং লাইক দিস। না, নট নেসেসারিলি। উই আর নট, মানে বোঝার জন্য যে আসলে আমরা তো একটা সাকসেসকে এক্সাম্পল নিয়েই তো আমরা একটা বিজনেসকে, বা ছোট ছোট সাকসেস নিয়েই তো আমরা বিজনেসকে বড় করি, তাই না? সো ইজ ইট এ রিজন যে আমরা লোকালি প্রপার রিসার্চ বা প্রপারলি অপারেশন ডিস্ট্রিবিউশন বা প্রবলেমকে কোর এন্ডে সলভ করতে পারতেছি না বলে এটাকে আসলে গ্লোবালে আমরা রিচ করতে পারতেছি না? এটা না, ওকে, ব্যাপারটা এটা না। মানে আমার যে প্রবলেমটা আমি আইডেন্টিফাই করছি সেটা কি ইউনিক টু বাংলাদেশ, নাকি সেটা আরো কোনো দেশে, আরো অন্য কোনো পপুলেশনেও হচ্ছে? মানে আমার পয়েন্ট হচ্ছে আমাকে তো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাকে তো ইনিশিয়াল স্টার্ট তো এক জায়গায় করতে হবে। আমার কমফোর্টেবল এরিয়া হচ্ছে বাংলাদেশ। আমি বাংলাদেশের মানুষকে কিছুটা হলেও জানি, বুঝি। এই প্রবলেমটা একটা আমার চারপাশে কথা বলে আমরা বের করছি যে এই প্রবলেমটা নিয়ে কাজ করা যায়, ফান্ডিং তোলা যায়, বা একটা লেভেল অফ আমরা এনশিওরিটি আছি, বা 10 জন বা 5 জন এক হলাম যে আমরা 5 জন এটা নিয়ে কাজ করব। বাট তারপরে আসলে আপনি যেটা বললেন যে তারপরে আসলে প্রবলেমগুলো শুরু হয় যে আমরা রিসার্চটা এত ডিপ রিসার্চ হয় না যেটার মাধ্যমে আসলে আমি এই ব্যবসাটাকে 10 বছর 15 বছর 20 বছর টাইম লাইনে চালাতে পারার মতো বা সাস্টেইন করার মতো স্ট্রেংথ এই আইডিয়াটার আছে নাকি। যখন পাচ্ছি না তখন আসলে আবার সেই ফেলিয়রে পিভট করতেছি, এইটা কাজ করে নাই তো ওইদিকে যাইতেছি, ওইটা কাজ করে নাই তো ওইদিকে যাইতেছি, কোম্পানির নাম সেম আছে কিন্তু আগে 5 বছর আগে যে কাম করতে অন্য কাজ করে। লট অফ সাকসেসফুল স্টার্টআপস অনেক টাকা উঠাইছে, ইফ ইউ লুক ইনটু তারা 10 বছর আগে কি বইলা শুরু করছে আর এখন কি করে, ফান্ডামেন্টালি ডিফারেন্ট, হুইচ ইজ ফাইন। আমি মনে করি হুইচ ইজ ফাইন, কারণ কি তারা হয়তো প্রথমে ভাবছে যে এইভাবে হবে, পরে হয় নাই। এটা এক্সিকিউশনে যে অবভিয়াসলি প্রবলেম তো আছে, এক্সিকিউশনে যে সবচেয়ে বড় প্রবলেম হইতেছে আমরা ভালো লোক পাই না। আমি যে এটা এক্সিকিউট করতে চাই, আমি তো ফাউন্ডার ভাই একা, তারপরে আমি যে কয়েকটা ভালো মানুষ নিয়ে এটা যে করবো, অফেন টাইম উই ডোন্ট গেট দ্য রাইট পিপল। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড হইতেছে উইথ সার্টেন স্কেল কাম সার্টেন চ্যালেঞ্জেস। সেইটা আমি আবার কতটুকু
ম্যানেজ করতে পারতেছি, ওইটা আমি কতটা। সো আমি সার্ভ করি 100 জন মানুষে ভার্সেস আমি সার্ভ করি 10,000 পিপলরে, ভার্সেস আমি সার্ভ করি 1 লাখ মানুষকে। দিস স্কেল needs different types of systems and different types of people who will run those systems. সো আমাদের দেশে অফেন টাইম এই যে বড় স্কেলের সিস্টেম রান করার জন্য যেই ধরনের সিস্টেম প্রসেস তৈরি করা দরকার, ওইটাও যেহেতু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কম, সো আমরা বিল্ড করতে যেয়ে ফেল করি। আবার বিল্ড করার জন্য ফাউন্ডারে কি সব করবে না, ফাউন্ডার হায়ার করবে। অফেন টাইম উই ডোন্ট গেট কোয়ালিটি পিপল দোজ হু উইল বিল্ড দোজ থিংস। এবং এই কারণেই বড় বড় কোম্পানি স্টার্ট আপগুলোতে দেখবেন যে দেয়ার আর ফিউ পিপল হু আর লাইক মুভিং অ্যারাউন্ড ফ্রম ওয়ান স্টার্ট আপ টু অ্যানাদার। রাইট। আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি পিপলের কথা আনলেন। এখন আসলে একটা নতুন জেনারেশন আমাদের ওয়ার্ক লাইফে এন্ট্রি করতেছে। আমরা জেনারেশন জি যাদেরকে বলছি, আইডেন্টিফাই করছি, তারা আসলে ওয়ার্ক লাইফে আসতেছে। এবং এটা অ্যাকচুয়ালি একটা গ্লোবালি একটা আওয়াজ উঠেছে যে জেন জিদের সাথে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং বিকজ অফ তারা অনেক হাইপার, তারা অনেক বেশি মানে সেলফ সেন্ট্রিক। তারা যেটা বুঝে, ডেফিনেটলি তাদের বোঝারও ডেপথ আছে, এটা অনেকে বলে যে দে হ্যাভ দেয়ার ওন ডেপথ অফ নলেজ। কিন্তু তারা যে কোনো পুরনো সিস্টেমকে চ্যালেঞ্জ করতেছে, যেটা আমরা মানে ট্রেডিশনাল কর্পোরেট লাইফ যাকে বলি, যে চেইন অফ কমান্ড যেভাবে আসবে, যে ফ্রম টপ ম্যানেজমেন্ট থেকে অপারেশন লেভেল পর্যন্ত যেই চেইন অফ কমান্ড মেনটেন করতে হয়, সেই চেইন অফ কমান্ডকে তারা আসলে একটা বড় চ্যালেঞ্জ করে। বিকজ তারা যে দায়িত্ব নেয়, অনেক সময় তারা দে ফিল লাইক দে আর দ্য সিইও অফ দ্যাট পার্টিকুলার আইডিয়া। সো তার আইডিয়াকে মানে তার পার্টিকুলারলি সলিউশনকে তার লেভেল থেকে, টপ লেভেল থেকে যদি চ্যালেঞ্জ করা হয়, সেক্ষেত্রে সে মুভ অ্যারাউন্ড হয়ে যায়। মানে সে জব ছেড়ে দিচ্ছে, সে একাই দাঁড় করাবে বা তার নিজের টিম ডেভেলপ করবে, এই ধরনের টেন্ডেন্সি একটা পর্যায়ে আসে। মোট কথা হচ্ছে মানে জেনজি নিয়ে আমরা বিরক্ত, তাই তো? মানে বা আমরা জেনজি আসলে কি আমরা বুঝতেছি না। এটা একটা হতে পারে যে আমরা আসলে প্যাটার্নটা হয়তো বুঝতে পারছি না, আমরা বুড়ারা বুঝতেছি না আসলে what they want। হতে পারে we are not understanding how they function, how their brain function। আপনি আপনার অপারেশনে কিভাবে, আপনি কি ফার্স্ট অফ অল আপনি কি এই চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে, আর না করে থাকলেও আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন, যে আপনারও তো আসলে আরো অনেক বছর কাজ করার ইচ্ছা আছে ডেফিনেটলি। সো আপনি কিভাবে বিষয়টা দেখছেন? this generation, I don't want to ignore this generation. I think মানে আমরা যারা, সো মানে ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস আমাদের একটু বোঝা দরকার এবার জেনজিস। এক নাম্বার হচ্ছে যে there are researches যে how they think and what they prioritize and stuff, right? বুমার্স and Gen X, এই মানে আগে যারা জেনারেশন ছিল তাদের কি ছিল, তাদের টাকা পয়সা কিছু ছিল না, হ্যাঁ, তাদের জন্য একটা কাজ করে সেটা দিয়ে আমার সংসার চালাবো, এইটাই তার ফার্স্ট প্রায়োরিটি। জেনজি যারা এই ধরনের, তাদের কারোরই পেটের মানে ভাতের চিন্তা নাই। সো যখন আমার ভাতের চিন্তা নাই এবং there are so many options available তাদের কাছে, যেটা আগের জেনারেশনদের কাছে ছিল না। এই অফিসে একটা চাকরি করতে হবে একটা, এখন আজকে জেনজি তারা যেহেতু নেটিভলি ডিজিটাল, রাইট, তারা জানে যে ভাই এত কাহিনী করার দরকার নেই, আমি একটা পডকাস্ট শুরু করব, আমি কন্টেন্ট মেকিং শুরু করব, ইনফ্লুয়েন্সিং শুরু করব, আমি লাইক ডিজিটাল নোমাড হয়ে যাবো, আই হ্যাভ সার্টেন স্কিলস। আমার এত কথা শোনার দরকার কি মানুষের? আমি মাসে 3 লাখ 4 লাখ টাকা এমনিতেই আমার টাইমে আমার ইয়াদের স্কিল ব্যবহার করে আমি ইনকাম করতেছি। ওয়াই শুড আই গো টু এন অফিস যেখানে 9টা থেকে 5টা, তার উপরে বুড়া সব লোকজন সে বলতেছে এইভাবেই করতে হবে, নাইলে সে হবে না, মানে হবে না, তারা রাজি না আর কি। সো তার মানে যেসব কোম্পানি এই যে পুরাতন স্ট্রাকচারে গড়ে উঠছে, তারা আসলে কখনোই জেনজিদেরকে নিতে পারবে না ইন দেয়ার কোম্পানিজ। এটা ফাংশনই করবে না, কালচারালি ম্যাচই করবে না, সিম্পলি বিকজ দিস টু জেনারেশন আর ফান্ডামেন্টালি ডিফারেন্ট, রাইট? মানে কোনো ভ্যালুজই মিলে না অলমোস্ট। কাজ কি জিনিস, ওয়ার্ক কি জিনিস, এইটার সংজ্ঞা জেনজির কাছে টোটালি একরকম, আর যার বয়স 50 তার সংজ্ঞা টোটালি ডিফারেন্ট। তো তাহলে এই দুইটা জেনারেশন কিভাবে কাজ করবে একসাথে? জীবনেও করতে পারবে না। বাট করতে তো হবে।
এই জায়গাটাতে আসছে মজার জিনিস যে তাহলে মাঝখানে এমন আরেকটা লেয়ারের জেনারেশন থাকতে হবে দোজ যারা কিনা দুই নৌকায় পা দেওয়া পার্টি। সো লেটস সে আমরা যারা 40s 35 এই 35 to 45 এর যারা আছে, যারা কিনা কাইন্ড অফ দ্য ব্রিজ জেনারেশন প্রবাবলি, যাদের কিনা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আছে। So if they become the mentors and yeah, for that one, if they become the, for example, managers for managing those Gen Z kind of workforce, তাহলে হয়তো ফাংশন করবে। এবং Gen Zদের আর একটা ইয়া হইতেছে যে ভাই আমি যে কাজ করতেছি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইট, আমাকে ইম্প্যাক্ট দেখাও। আমি এই হারপিক বেচবো খালি, এই মাসে 1 কোটি টাকার হারপিক বেচছি আর পরের মাসে 2 কোটি টাকা হারপিক বেচছি, এইটাতে আই ডোন্ট ফিল কানেক্টেড, মানে এইটা আমার কাজ না। আই উইল ডু সামথিং দ্যাট আই ফিল কানেক্টেড। এই জায়গাতে যা পড়ছে আরেকটা প্রবলেম, বিকজ দ্যার আর ভেরি ফিউ কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ক্যান শো যে ভাই তুমি যে আমার এখানে কাজ করবা, দিস ইজ দ্য ইম্প্যাক্ট। লাইক ফর এক্সাম্পল আমরা কেন Gen Zদের অ্যাট্রাক্ট করতে পারি, বিকজ তারা জানে যে আমরা এখানে এসে যখন কাজ করছি, আমরা দেখছি যে বাচ্চাদের জন্য জিনিস করছি এবং বাচ্চারা কি চেঞ্জ আসতেছে, দে ক্যান ফিল ইট, ভিজুয়ালাইজ ইট। সো দ্য কোম্পানিজ লাইক আস, যাদের কোর ফিলোসফি হচ্ছে টু ক্রিয়েট ইম্প্যাক্ট, হ্যাঁ, লাইক ইম্প্যাক্ট ড্রিভেন কোম্পানি, উই উইল বি অ্যাট্রাক্টিং মোর Gen Zs দেন কম্পেয়ার টু লাইক একটা টিপিক্যাল FMCG কোম্পানি। তাহলে সিরিয়াস বিজনেস গুলো কে করবে বা তাদেরকে ক্যারি ফরওয়ার্ড কে করবে? সিরিয়াস বিজনেস গুলো কি করবে? সিরিয়াস বিজনেস গুলো যেহেতু 50-60 বছর পর্যন্ত টিকছে, হ্যাঁ, এরা তো আর মরে যাবে না ওই ওয়ার্কফোর্সের অভাবে। তারা দে কান্ট অ্যাট্রাক্ট দ্য ব্রাইটেস্ট অ্যান্ড স্মার্টেস্ট Gen Zs. They have to settle down with the next best thing. এটাই তাদের রিয়েলিটি, কিছু করার নেই। আর যেহেতু তারা ওই এরকম সিস্টেম বানায় ফেলাইছে, তার মানে হইতেছে তাদের নট নেসেসারিলি দে উইল নিড দোজ স্মার্টেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট পিপল। অটোমেট হয়ে যাবে মেশিন দিয়ে, হ্যাঁ, মানে অটোমেট হয়ে যাবে না, বাট ওই যে বসে বসে টিপতে হবে, তারপর মানুষের সাথে সবকিছু প্রসেস। তো সো প্রসেসের ভিতরে আমি আরেকটা ইন্টারমিডিয়েট পাঁচটা লোক ঢুকাই দিলেই কি, আর PhD ওয়ালা লোকটা ঢুকাই দিলেই কি। সো দ্য প্রসেস উইল ফলো অ্যান্ড দেন দে উইল টেক কেয়ার অফ ইট। সো এই কারণে new types of companies needs to be formed to attract this new generation. Otherwise, মানে and probably we have to bear with them for 10-15 years. তারা যখন এখন তারা 20-25 লাইক তারা আমরা যখন 20-25 ছিলাম, we are also like them, like rebellious. তখন আমাদের চারপাশে যা হচ্ছিল ওটাও তো আমাদের সময় নতুন, আমাদের সময়ের জন্য নিউ ছিল। আমাদেরকেও বলতো যে এদের দিয়ে কিছু হবে না, অমুক তমুক এগুলো, হ্যাঁ। সো এই ব্লেমটা এভরি নিউ জেনারেশনের উপরে ফেলে আগের জেনারেশন, হ্যাঁ। সো ইটস নাথিং নিউ। So we have to bear with this generation. Once they get old, 30s, 35, once they get to that age, some of them will start to realize যে আচ্ছা, মানে some of them will be permanently like ও জীবনে ওই সব 8টা-10টার জবে ঢুকবেই না, and it's completely fine, right? So we have to আপনি যেহেতু মোটামুটি একটা বড় ভাই একটা স্ট্যান্ড নিলেন নিজের, হ্যাঁ, মানে এই জেনারেশনটার জন্য আমি বড় ভাই স্ট্যান্ডে নিলাম। সো এই স্ট্যান্ড থেকে আপনি Gen Zদেরকে দুইটা অপশন দিচ্ছি যে কোনো একটা জব লাইফে নিজেকে কোনো একটা অবস্থান দিয়ে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট, নাকি প্রথম থেকেই ঝুঁকি নেওয়াটা ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন, যারা মোটামুটি 20-25 বছর বয়সে এখন আছে? আচ্ছা, এইটার প্রশ্নের উত্তর উইল কাম ডাউন টু দ্যাট, যে ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ সার্টেন স্কিলস অ্যান্ড ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ সার্টেন এরিয়া অফ ইন্টারেস্ট। এই দুইটা যদি ইয়েস হয় ফর অ্যান ইন্ডিভিজুয়াল হু আর ইন দেয়ার 20s, ইউ শুড ডেফিনেটলি ফলো দ্যাট পাথ। এখন সেই পাথটা রিস্ক টেকিং পাথ। ওকে, অ্যান্ড ইফ ইউ আর নট শিওর যে হোয়াট ইজ ইউর স্কিল সেট ফুললি, এবং আমি নিজেকে এখনো বুঝতেছি না, আমার পার্টিকুলার কোনো এরিয়া অফ ইন্টারেস্ট নাই, সো দেন ভালো হচ্ছে একটা জবে যাও, একটা কাজে যাও, গো অ্যান্ড এক্সপ্লোর অ্যান্ড সি ওয়ার ডু ইউ ফিট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড দেন ইফ যদি মানে এরকম সময় আসে যে ইউ ফিল যে আই হ্যাভ ফাউন্ড দ্যাট কলিং, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট ইউর ওন থিং, অথবা গো অ্যান্ড ওয়ার্ক উইথ এ কোম্পানি দ্যাট যে কিনা ওই মিশনটা নিয়ে কাজ করছে। সো
আমি বলবো না যে সবাইকেই ফাউন্ডার হয়ে যাওয়া উচিত, ব্যবসায়ী হয়ে যাওয়া উচিত, উদ্যোক্তা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সবাই উদ্যোক্তা হয়ে গেলে তাহলে ভাই আমরা উদ্যোক্তারা চাকরি দিব কারে আবার? সো ওইটা দরকার নাই। রাইট রাইট, খুব ইন্টারেস্টিং। কথা তো অনেক বলতে ইচ্ছা করতেছে, বাট আমরা একদম শেষের দিকে চলে আসছি। তবে শেষের দিকে নর্মালি এই পডকাস্টে একটা র্যাপিড ফায়ার রাউন্ড থাকে। আচ্ছা, তার মানে আমি 5-6টা আপনাকে স্টেটমেন্ট বলবো, আপনাকে জাস্ট স্টেটমেন্টটা শুনেই খুব অল্প ভাষায় এটা কি মনে করতেছেন এটা আপনাকে বলতে হবে। জাস্ট স্টেটমেন্টটা শোনা মাত্রই আপনার মাথায় কি আসতেছে, ইয়েস নো হতে পারে, বা আপনি ছোট করে কিছু ব্রিফও করতে পারেন যে ইজ ইট রাইট অর রং। ঠিক আছে, সো আমি আপনাকে কয়েকটা স্টেটমেন্ট দিচ্ছি। স্টেটমেন্ট নাম্বার 1, টাকা সুখ কিনতে পারে না। টাকা সুখ কিনতে পারে না, বাট ইট ডেফিনেটলি হেল্প। কারণ হচ্ছে যে গরিব মানুষের সুখী হওয়াটা একটু ডিফিকাল্ট, বড়লোক মানুষের সুখী হওয়াটা একটু সহজ। মানে ইফ দ্য রাইট মাইন্ডসেট থাকে। কারণ হ্যাঁ, ডেফিনেটলি আগে যেটা সুখের কথা বলছি, ইউ হ্যাভ টু ম্যারি দ্য রাইট পারসন, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট, অ্যান্ড দেন মানি উইল হেল্প। বাট হ্যাঁ, টাকা উইল ডেফিনেটলি হেল্প, বাট not necessarily money will bring you happiness. Interesting. উদ্যোক্তা সবার জন্য নয়। Yes, উদ্যোক্তাগিরি সবার জন্য না, and people should be very careful about whether they want to be an entrepreneur. Okay. ওয়ার্ক লাইফ ব্যালেন্স আসলে একটা মিথ। It depends. মানে আমি যদি এমন একটা কাজ করতে থাকি যেটা আমার জন্য খুব প্যাশনেট, আমি খুব ভালোবাসি করতে, তাহলে এইটা আসলে আর 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 লাইফ, মানে ওয়ার্ক লাইফ বলতে তো আমরা কি বুঝাই, আমার ওয়ার্ক আর আমার পার্সোনাল লাইফ, রাইট? ইয়া, ইটস এ মিথ। ইফ ইউ ক্যান ব্যালেন্স ইট ওয়েল, there is nothing called work life balance. মানে লাইক everything is like life. Okay, everything is like life. পুরুষদেরই পরিবারের প্রধান উপার্জনকারী হওয়া উচিত। আমি একজন পুরুষ হিসেবে মনে করি আমার দায়িত্বটা অবশ্যই নেওয়া উচিত, মানে হইতেছে রেসপন্সিবিলিটিটা আমার নেওয়া উচিত। বাট ইট ডেফিনেটলি হেল্প যদি আমার ওয়াইফ সাথে নিজের মতো করে দায়িত্ব নেয়, মানে হচ্ছে সে নিজেও যদি কাজ করে, ইট ডেফিনেটলি হেল্পস ফর দ্য ফ্যামিলি। বাট আই বিলিভ যে হ্যাঁ, মানে অ্যাজ ম্যান আই শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। ওকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর ঠিক করা সম্ভব না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর ঠিক করা সম্ভব না যতদিন না পর্যন্ত আমরা প্যারেন্টসরা মনে করবে যে আসলে যা কিছু হচ্ছে রাইট হচ্ছে না, এবং তারা পলিসি মেকারদেরকে বাধ্য করবে টু চেঞ্জ সার্টেন থিংস, ততদিন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো কিছু পরিবর্তন হবে না। জেনারেশন জেড, জেন জি আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি অলস না, আমি মনে করি তারা অনেক বেশি ডিফারেন্ট এবং অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি কি বলবো, যে দে ক্যান ডু থিংস ইন এ ভেরি এফিসিয়েন্ট ম্যানার, যেটাগুলো আমরা বুড়া জেনারেশনটা অনেক সময় লাগায় করি। সো আমি একজনকে বললাম যে এটা একটু করো তো, ও ধাপধুপ করে ফেলাইলো 5 মিনিটে, বললো ভাইয়া শেষ। হ্যাঁ, আর আমি ভাবতেছি আরে এটা তো আমি 1 ঘন্টা পারতাম না, আর যে 60 বছর ও তো 3 দিন লাগাইতো আগে। সো ও যে ওই 5 মিনিটে কইরা ফেলায়, বাকি সময় চিল করতেছে, এটা আমাদের সহ্য হয় না, এই জন্য আমরা বলি যে এটা অলস। ইন্টারেস্টিং। মেন্টাল হেলথের প্রবলেম থাকাটা মানে হচ্ছে সে দুর্বল। এইটার ব্যাপারে আমার ওপিনিয়ন, আচ্ছা এটার ব্যাপারে আমার ওপিনিয়ন হচ্ছে যে মেন্টালি স্ট্রং হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। এখন মেন্টালি স্ট্রং কামস ফ্রম ইউ ইনসাইড। আমি যদি আমার পারিপার্শ্বিকতাকে ডিকটেট করতে দেই আমার মেন্টাল স্টেটকে, তাহলে আমি বলবো যে আমি মেন্টালি স্ট্রং না, এই কারণে এটা হচ্ছে। সেটা এখন ডিপ্রেশন, এই সেই তুমি যা খুশি তাই হোক। সো ইয়া, আই বিলিভ পিপল হু আর নট মেন্টালি স্ট্রং হ্যাজ এ হায়ার পসিবিলিটি যে তারা বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ সমস্যায় পড়বে। ইটস ভেরি লাইকলি যে তারা পড়বে হয়তো একটা টাইমে। ওকে, সো আজকে আসলে আপনার সাথে কথা বলতে গিয়ে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আমি কনজিউম করলাম। আই এম শিওর যারা দেখতেছেন এখন পর্যন্ত, যারা আছেন আমাদের সাথে কানেক্টেড,
তারাও আসলে এগ্রি করবে যে আসলে আমরা আজকের পডকাস্টে কোনো ভ্যালিউ অ্যাড করতে পারলাম কিনা। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ালি ভাই। সো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো আমার কাছে মনে হয় যে আমি কতক্ষণ কথা বলেছি আমি নিজেও জানি না, বাট হোয়াট এভার দ্য টাইম ইজ, Who ইট cares? অ্যাডস ভ্যালিউ ইন মাই ওন পার্সোনাল knowledge base. So thank you so much for joining to this podcast. Thank you.